গুড মর্নিং। আজ আমরা আলটিমেট স্ট্রেংথ মেথডে বিম ডিজাইন শিখব। আলটিমেট স্ট্রেংথ বিম ডিজাইনের উপরে আমরা দুইটা ক্লাস নিব। আজকে প্রথম ক্লাসে জেনারেল অ্যানালাইসিস যে পার্টটা সেটা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা দেখব ইকুইভ্যালেন্ট স্ট্রেস ব্লক ইউজ করে আলটিমেট স্ট্রেংথ মেথডে কিভাবে বিম ডিজাইন করা যায়। তো আজকে বেসিক্যালি আলটিমেট স্ট্রেংথ ডিজাইন ফিলোসফিটা আমরা দেখব এবং এই মেথডটা কিরকম ভাবে ডেভেলপ করা হয়েছে সে সম্পর্কে আইডিয়া নিব। শেষে এক্সাম্পল সহ দেখব এবং এটাকে আরো সিম্পলিফাই করে রেক্টেঙ্গুলার বিমের জন্য রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ইউজ করে কিভাবে রেক্টেঙ্গুলার বিম ডিজাইন করা যায় সেটাও শিখবো। তো এই জেনারেল অ্যানালাইসিস যেটা, এটা আসলে যে কোনো ধরনের ক্রস সেকশনাল এরিয়া ক্রস সেকশনের বিমের জন্যই এটা ইউজ করা যাবে। ট্রায়াঙ্গুলার বিমের জন্য আমরা এটা ইউজ করতে পারবো, মোস্ট অফ দা বিমের জন্য এটা ইউজ করা যাবে। কিন্তু রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক দিয়ে আমরা দেখবো শুধু রেক্টেঙ্গুলার বিমের জন্য এটা ইউজ করা যাবে আর কি। তো আমি এখান থেকে শুরু থেকে একটু পড়ে যেতে চাই কারণ প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। It is of interest in structural practice to calculate those stresses and deformations which occur in a structure in service under design load. আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে বিম ডিজাইন করতে হয় কিভাবে শিখেছি। আন্ডার সার্ভিস লোড তার মানে নর্মাল অপারেশনে আমরা যখন বিল্ডিংটা ইউজ করব তখন সেইটার উপরে যে লোড থাকে সেটাকে সার্ভিস লোড বলি। তো এই সার্ভিস লোডের আন্ডারে আমাদের বিমটা সাধারণত যে ক্রাকড হয়ে যায় কিন্তু ম্যাটেরিয়াল বিহেভিয়ার লিনিয়ারলি ইলাস্টিক থাকে। তো এই জন্য আমরা লিনিয়ার ইলাস্টিক অ্যানালাইসিস করেছি এবং সেই মেথডটাই হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড। যেহেতু ওয়ার্কিং লোড বা সার্ভিস লোড নিয়ে করতেছি এবং স্ট্রেস গুলো আসলে লিনিয়ার থাকে, এই জন্য এই দুইটা নাম থেকে আসলে নাম নিয়ে ওটার নামকরণ করা হয়েছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড। তো সেখানে সার্ভিস লোড ছিল, আবারও আমি বলি, সার্ভিস লোডের আন্ডারে যখন বিল্ডিংটা ইউজ করব সাধারণত সেই লোডের আন্ডারে আমাদের যে সেকশনটা ক্রাক হয়ে যাবে, টেনশন জোনে কংক্রিট ক্রাক হয়ে যাবে, কম্প্রেশন জোনে কংক্রিট ইনট্যাক্ট থাকবে এবং কম্প্রেশন জোনে কংক্রিট লিনিয়ার বিহেভিয়ার দেখাবে। আবার টেনশন জোনের যে স্টিল সেটাও লিনিয়ার বিহেভিয়ার দেখাবে। তো সেরকম পদ্ধতি ইউজ করেই, তার মানে ডব্লিউএসডি মেথড অর্থাৎ ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড ইউজ করে আমরা সিঙ্গলি রিইনফোর্সড বিম, ডাবলি রিইনফোর্সড বিম এবং টি বিম ডিজাইন শিখেছি লাস্ট ক্লাস পর্যন্ত। আজ আমরা আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে কিভাবে বিম ডিজাইন করতে হবে সেটা শিখবো। তো বুঝতেই পারছো আমি যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রেসপন্স যে দেখিয়েছিলাম তোমাদের এই ক্লাসের এই কোর্সের শুরুর দিকে আসলে এই এই ফিগার গুলো এক্সপ্লেইন করেছি। এখানে আরেকটু এক্সপ্লেইন করা প্রয়োজন, সেজন্য আমি বলবো। তো আমি যদি জাস্ট কোন একটা বিমকে জিরো থেকে লোড অ্যাপ্লাই করতে করতে আলটিমেট লোড পর্যন্ত যাই, তাহলে দেখো এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম এখানে যেটা দেখানো আছে, যে এই পাশে আছে স্ট্রেইন এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে আছে স্ট্রেস এফ। তো দেখো এই যে E1 স্ট্রেসে যখন সেকশনটা এই যে প্রপোর্শনাল লিমিট এফ পি বা প্রপোর্শনাল স্ট্রেন এপসাইলন পি এই পর্যন্ত দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে একটা লাইন, স্ট্রেট লাইন। তারপরে গিয়ে এটা কার্ভ শুরু হয়েছে, তার মানে এটা নন লিনিয়ার বিহেভিয়ার শুরু হয়েছে। তো এই E1 এর করেসপন্ডিং যে স্ট্রেইন, দেখো E1 যদি হয় স্ট্রেইন হচ্ছে E1, তাহলে তার করেসপন্ডিং স্ট্রেসটা হবে F1, যেটা আসলে দেখো প্রপোর্শনাল লিমিটের চেয়ে কম। কিন্তু যদি আবার কোন এক লোড অ্যাপ্লাই করতে করতে ম্যাটেরিয়ালের স্ট্রেস এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে স্ট্রেইন এপসাইলন 2 আসছে এবং তার করেসপন্ডিং স্ট্রেস F2 চলে আসছে, তখন দেখো এই যে নন লিনিয়ার বিহেভিয়ার আমরা কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে জানি। এটাই হচ্ছে আমার কংক্রিটের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর কংক্রিট। তাহলে এই যে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত এই যে এখানে আমরা এফ প্রাইম সি পাই, এখানে পাই হচ্ছে এফ প্রাইম সি, তার অলমোস্ট হাফ স্ট্রেইনে এটাকে আমরা এফ প্রাইম সি বাই 2 বলতে পারি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি 45% নিয়ে থাকি, 0.5 এফ প্রাইম সি। এই পর্যন্ত আমরা লিনিয়ার লিমিট ধরে থাকি, যদিও বা ডিজাইনের জন্য এই যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডে এই অ্যালোয়েবল স্ট্রেসটা নেওয়া হচ্ছে 45%, বাট রাফলি 50% নেওয়া যায়।
50% এর স্ট্রেসের চেয়ে যদি তুমি মোর স্ট্রেস কংক্রিট অ্যাপ্লাই করো, তার মানে স্ট্রেইন ও তার করেসপন্ডিং স্ট্রেইন হয়, তাহলে দেখো এখানে যে নন লিনিয়ার বিহেভিয়ারটা চলে আসছে। তো এইটাই আমি জাস্ট এখানে যে রিভার্স আকারে দেখালাম এই যে স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামের মাধ্যমে। তো তাহলে এখন কিন্তু ম্যাটেরিয়াল আর ইলাস্টিক নাই। এই যে দেখো স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম এরকম স্ট্রেট লাইন নাই, এখন এটা হয়ে গেছে একটা কার্ভ। তো ইন ইলাস্টিক এবং নন লিনিয়ার ইন ইলাস্টিক স্ট্রেস স্ট্রেইন রেসপন্স হয়ে যাচ্ছে। তো এই কন্ডিশনটা কখন হবে? আমি এই যে তোমাদেরকে পোস্ট ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ার অফ এ বিম আন্ডার সার্ভিস লোড, আন্ডার টু কনসেন্ট্রেটেড লোড, থার্ড পয়েন্ট লোডিং, এখানে পি আর এখানে পি অ্যাপ্লাই করলাম, এখানে দেখো এই যে সাপোর্ট আছে দুই সাইডে, এবং এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম যেখানে শুধুমাত্র টেনশন জোনে টেনশন রিইনফোর্সমেন্ট আছে, তার মানে বটমে টেনশন রিইনফোর্সমেন্ট আছে, এই যে এখানে ক্রস সেকশনও দেখানো। তো এইটাই লোড, এই পি এর ভ্যালু আস্তে আস্তে জিরো থেকে বাড়াতে বাড়াতে পি পর্যন্ত নিয়ে যাব। এই পি এর ভ্যালু জিরো থেকে শুরু করব, কন্টিনিউয়াসলি দুইটা পি একই সাথে বাড়াতে থাকবো। তাহলে লোড যখন জিরোর খুব কাছাকাছি এবং সেকশন এখনো ক্রাকড হয় নাই, তখন দেখো আমরা এই যে সেকশন আনক্রাকড সেকশনের অ্যানালাইসিস করেছি। সেখানে দেখো কংক্রিটের কম্প্রেশনের কংক্রিট স্ট্রেস নিচ্ছে, টেনশনের কংক্রিট স্ট্রেস নিচ্ছে, আবার টেনশনের যে স্টিল সেটা কংক্রিটের স্ট্রেসের তুলনায় এন টাইমস স্ট্রেস নিচ্ছে। কিন্তু এর লোড যখন আরো একটু বেড়ে চলে গেল, সার্ভিস লোডের কাছাকাছি চলে আসলো, তার মানে বিল্ডিংটা বা বিমটা ইউজ করার সময় যে লোডের আন্ডারে থাকবে সেরকম লোডের কাছে যদি যায়, তাহলে পরের ফিগার এই যে এরকম ক্রাক হয়ে যাবে, বটমে এরকম ক্রাক চলে আসবে। বাট স্টিল উপরের যে ম্যাটেরিয়াল কংক্রিট সেটা দেখো এখনো লিনিয়ার আছে, তাহলে লিনিয়ার ইলাস্টিক থাকবে। নিচের এই যে নিউট্রাল অ্যাক্সিস এর নিচের কংক্রিট এই যে এতটুকু ক্রাক হয়ে গেছে, এই বরাবরই আমার নিউট্রাল অ্যাক্সিস আছে, এই যে এটাই হচ্ছে আমার নিউট্রাল সারফেস বা নিউট্রাল অ্যাক্সিস, এটাই হচ্ছে আমার সেই নিউট্রাল অ্যাক্সিস, এখানে ক্রস সেকশন দেখাচ্ছি। নিউট্রাল অ্যাক্সিস এর নিচের কংক্রিট ক্রাক হয়ে যাওয়ায় কংক্রিট কিন্তু আর কোনো স্ট্রেস নিচ্ছে না, টেনশন জোনে যে কংক্রিট আছে সেটা আর কোনো স্ট্রেস নিচ্ছে না, সমস্ত স্ট্রেস নিবে হচ্ছে টেনশন জোনে যে স্টিল রিইনফোর্সমেন্ট আছে সেই স্টিল রিইনফোর্সমেন্ট। তাহলে এইটা হচ্ছে সার্ভিস লোডের আন্ডারে ঘটবে। সার্ভিস লোড, সার্ভিস লোড, এবং সার্ভিস লোড মানে হচ্ছে এটা কনসিডার করে আমরা যে ডিজাইনটা করি সেটা হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন। কিন্তু লোড যদি বাড়াতে বাড়াতে এই যে এই পি লোডের ভ্যালু এমন ভাবে নিয়ে গেলাম যে আর একটু বেশি লোড দিলে এই বিমটা আসলে ফেল করবে, ফেইলরের পূর্ব মুহূর্তে যদি যাই, তাহলে দেখো এই যে এই স্ট্রেস ডায়াগ্রাম, স্ট্রেস বাড়তে বাড়তে আসলে এই যে মানে স্ট্রেন এত বেশি হয়ে যায় যে স্ট্রেস আর লিনিয়ার থাকে না, বরং এই যেরকম নন লিনিয়ার হয়ে যায়, এবং টেনশনের স্টিলের স্ট্রেসও বাড়তে বাড়তে অনেক উপরে, অনেক বেশি হয়ে যায়। তো এখানে খেয়াল করে দেখো এই এই অবস্থায় নিউট্রাল অ্যাক্সিস যেখানে ছিল, পরের অবস্থায় হয়তো নিউট্রাল অ্যাক্সিস আরো উপর উঠে যাবে, যদিও বা এখানে ফিগারে দেখানোর জন্য দেখানো হয়েছে, কিন্তু আমরা দেখবো যে এইখানে নিউট্রাল অ্যাক্সিস এর এই যে কেডি ডেপথ যেটা ছিল, ডব্লিউএসডি মেথডে নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ ছিল কেডি, আর এখন আমাদের এটা আসবে সেটা হচ্ছে আমরা এটাকে বলবো বেসিক্যালি আলফা না বেটা, যেন আমি, এটা হচ্ছে বেটা হবে আর কি, এটা সি, সি আসলে বলতে পারি আমরা, নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ সি, আলটিমেট স্ট্রেস ডিজাইন মেথড আমরা সি বলবো, সি বেটা না, সরি সি। তো এই সিটা আসলে কেডি এর চেয়ে যথেষ্ট কম হবে, এবং আমরা এক্সাম্পল দিয়েই দেখবো সেটা। তো তাহলে দেখো এই যে আলটিমেট স্ট্রেংথ এটা হচ্ছে জাস্ট বিফোর ফেইলর, বিফোর ফেইলর, ফেইলর। আর ফেইলরটা আসলে কিভাবে হবে? আমরা দুই ধরনের ফেইলর এক্সপ্লেন করতে পারি। এক হচ্ছে এই স্টিলের ইল্ডিং হওয়ার পূর্বেই যদি কংক্রিটের ক্রাশিং হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক ফেইলর হবে, যেটা আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই। কংক্রিট যদি আগেই ফেল করে যায়, স্টিলের ইল্ডিং এর পূর্বেই যদি কংক্রিট ফেল করে যায়, সেটা হচ্ছে সাডেন ব্রিটল টাইপের ফেইলর, উইদাউট এনি ওয়ার্নিং এটা ফেল করে যাবে, এমনি এটা আমরা অ্যাভয়েড করতে চাই, যেটা আসলে ওভার রিইনফোর্সড বিমে হয়ে থাকে। ওভার রিইনফোর্সড বিম আমরা বলি যে স্টিলের ইল্ডিং এর তুলনায় কংক্রিটের কম্প্রেশন ফেইলর যদি আগে হয়, তাহলে সেটা হচ্ছে সাডেন ফেইলর হবে, এবং এই ধরনের বিমকে আমরা ওভার রিইনফোর্সড বিম বলি। তার মানে ব্যালেন্সড ফেইলরের জন্য যে পরিমাণ রিইনফোর্সমেন্ট দরকার অ্যাকচুয়ালি রিইনফোর্সমেন্ট তার চেয়ে বেশি দেওয়া হয়েছে, যে জন্য এটাকে আমরা ওভার রিইনফোর্সড বিম বলি, আর ই আই এন এফ আর সি ডি, ওভার রিইনফোর্সড বিম। কিন্তু আমরা সাধারণত
এরকম ক্যাটাস্ট্রফিক বা সাডেন ফেইলর চাই না। আমরা চাই যে কোনো একটা বিম ফেইলরের পূর্বে যথেষ্ট পরিমাণে স্যাগ হয়ে যাবে, নিচে বড় বড় ক্রাক আসবে, যেন দেখে আমরা বুঝতে পারি যে আমার স্ট্রাকচারটা আর কিছুক্ষণ পরেই ফেল করবে, আমরা আমাদের যাবতীয় যা কিছু আছে সবকিছু নিয়ে এখান থেকে পালিয়ে যাই। তো ইভাকুয়েট যাতে করতে পারে সেজন্য পর্যাপ্ত পরিমাণে ওয়ার্নিং দেয়, আমরা সেরকমের ডিজাইনই করতে চাই। তার মানে আমরা চাই আসলে কংক্রিটের এই যে ক্রাশিং ফেইলিওর হওয়ার পূর্বেই স্টিলের ইল্ডিং হয়ে সেটা যেন এই যে এরকম স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো যে ইল্ডিং হওয়ার পরে এটা হচ্ছে এরকম ইলংগেট করতে থাকে। তাহলে ফোর্স এটা দেখো হোল্ড করতেছে, স্ট্রেস হোল্ড করবে কিন্তু এটা ইলংগেটেড হতে থাকবে। তাহলে আমরা স্যাগ হয়ে যাবে, ঝুলে যাবে বিম, প্লাস হচ্ছে ক্রাকের উইডথ তো বাড়তে থাকবে কংক্রিটে, আমরা দেখেই বুঝতে পারবো এটা ফেল করতে যাচ্ছে, অতএব আমরা সেফলি এটা থেকে এক্সিট করে যেতে পারবো। তো আমরা সেই ধরনের বিম ডিজাইন করতে চাই। তার মানে অ্যাকচুয়ালি ব্যালান্সড ফেইলরের জন্য, ব্যালান্সড ফেইলর মানে বলতেছি যে একই লোডে, যে লোডের আন্ডারে কংক্রিটের কম্প্রেশন ফেইলর হবে আবার স্টিলের ইল্ডিং হবে, সেই ফেইলরটাকে বলতেছি ব্যালান্সড ফেইলর। যে ফেইলর মোডে কংক্রিট এবং স্টিল একই সাথে ফেইল করবে, ব্যালান্সড ফেইলর বা ব্যালান্সড স্টিল। স্টিলের যে রেশিওর জন্য কংক্রিটের স্ট্রেস, কংক্রিটের ক্রাশিং হবে এক কথায়, আর হচ্ছে স্টিলের ইল্ডিং হবে, তাহলে সেই ধরনের ফেইলরকে ব্যালান্সড ফেইলর বলতেছি। এবং যে লোড এটা ফেল করে সেটাকে ব্যালান্সড লোড বলতে পারো। এবং ওই কন্ডিশনে যে পরিমাণ রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করি সেটাকে বলি ব্যালান্সড স্টিল, এবং সেটাকে বলি ব্যালান্সড স্টিল বিম। ঠিক আছে। আর যদি এমন হয় যে না, আমি ব্যালান্সড স্টিলের চেয়ে স্টিল রিইনফোর্সমেন্ট কিছুটা হলেও কম দিব, যাতে করে কংক্রিট ফেল করার পূর্বেই আমার কংক্রিটের টেনশন জোনের স্টিল ইল্ডিংটা হতে শুরু করে, তাহলে সেই ধরনের বিমকে আমরা বলবো হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। তাহলে দেখো, ব্যালান্সড স্টিলের চেয়ে বেশি স্টিল যদি ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড, সরি ওভার রিইনফোর্সড। আর ব্যালান্সড স্টিলের চেয়ে কম রিইনফোর্সমেন্ট যদি ইউজ করো তাহলে সেটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিম। আর যদি ব্যালান্সড স্টিলের সমান পরিমাণ স্টিল ইউজ করি তাহলে সেটা হচ্ছে ব্যালান্সড স্টিল রেশিও। তো আমরা ডব্লিউএসডি মেথডে ওখানে আসলে এরকম ভাবে বলে আসছিলাম যে আমরা সবসময় চাই, ইঙ্গিত দিয়ে বলে আসছিলাম আমি, যে সার্ভিস লোডে তো আসলে ফেইল হবে না, কিন্তু আমরা খেয়াল করো ডিজাইনের সময় এই যে আন্ডার ইনফোর্স বিম আকারে কিন্তু ডিজাইন করি নাই, এমন ভাবে করেছি যে ব্যালান্স স্টিল রেশিও যেন, ব্যালান্স স্ট্রেস স্টিল রেশিও যেন অ্যাচিভ করি। তো পার্থক্যটা এখানে বুঝতে হবে, ডব্লিউএসডি মেথডে আমরা আমাদের ওই যে ব্যালান্স স্ট্রেস স্টিল রেশিও বলেছিলাম, তার মানে কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস এই দুইটা ইকুয়াল হবে, যে লোডের আন্ডারে যে পরিমাণ, সেই 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 অবস্থায় যে পরিমাণ স্টিল ইউজ করেছি সেটাকে আমরা ব্যালান্সড স্ট্রেস স্টিল রেশিও বলেছি। কিন্তু এইটার ক্ষেত্রে এটা বলবো হচ্ছে ব্যালান্সড স্টিল রেশিও। তার মানে জাস্ট কংক্রিটও যে সময় ফেল করবে ঠিক সেই সময় যদি স্টিলের ইল্ডিং হতে হয় তাহলে আমরা সেটাকে ব্যালান্সড, যেই ওই সময় ওই ব্যালান্সড ফেইলর মোড আনতে যে পরিমাণ স্টিল ইউজ করতে হচ্ছে সেটাকে আমরা ব্যালান্সড স্টিল বলবো। আর ওই স্টিল রেশিওকে আমরা রো দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে এরিয়া অফ রিইনফোর্সমেন্ট ডিভাইডেড বাই বি টাইমস ডি, এটা হচ্ছে ব্যালান্স স্টিল রেশিও বলবো। তো এখানে দেখো কংক্রিটের ফেইলর মোড বলতে আমরা কি বুঝবো সেটারও মিনিং বুঝতে হবে। কংক্রিট ক্রাশিং হওয়ার পূর্বেই, মানে ক্রাশিং হওয়া পর্যন্ত, আমরা এখানে বলছি যে কংক্রিটের ক্রাশিং হবে, কিন্তু ক্রাশিং হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব না, তার একটু আগ পর্যন্ত সেফ সাইডে থাকার জন্য এটার ফেইলর আমরা হচ্ছে ইন্ডিকেট করব যে এটার স্ট্রেন যদি 0.003 হয়। আমি তোমাদের শুরুর ক্লাসগুলোতে এখানে দেখিয়েছি যে আমরা কোনো একটা বিমের জন্য কখন হচ্ছে কংক্রিট ফেল করেছে ধরবো। এই যে এই ক্লাস নোটের তোমাদের আগের অন্য যে ক্লাস নোটটা দেওয়া আছে সেই লেকচার নোটে শুরুতে এখানে দেখানো আছে, দেখো আমি এখানে যে এই ফিগার গুলা দেখিয়ে বলেছিলাম, এই ফিগার গুলা দেখিয়ে বলেছিলাম যে কংক্রিট ফেল হয় আমরা ধরি হচ্ছে, দেখো মোস্ট অফ দ্য কেস লোয়ার স্ট্রেন্থ কংক্রিটের জন্য স্ট্রেইন ভ্যালু 0.004 পর্যন্ত যেতে পারছে, কিন্তু মোস্ট কেসে কংক্রিট হায়ার স্ট্রেন্থ যদি হয় তাহলে এটা ফেল করে হচ্ছে 0.003-তে। এবং আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে সামঞ্জস্যতা রাখতে এই যে এটাকেই আসলে কংক্রিটে যখন স্ট্রেইন 0.003 চলে আসবে তখন কংক্রিট ক্রাশ হয়ে গেছে বা ফেইল করে গেছে আমরা ধরে নিব ডিজাইনে। মানে কংক্রিট কখন ক্রাশ করেছে তার একটা মেকানিক্স বেসড ওয়ে যদি আমরা খুঁজতে চাই
তাহলে সেটা হচ্ছে এই যে স্ট্রেইন ধরে নেওয়া, যে কংক্রিটে যদি 0.003 স্ট্রেইন আসে তাহলে ধরে নিব যে এই কংক্রিট এখনই ফেল করবে। অনুরূপভাবে ডান পাশেরটা দেখো, এটা হচ্ছে দুই ধরনের ফিগারে কি দেওয়া আছে, নর্মাল ডেনসিটি কংক্রিট, ডান পাশেটা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট। তো আমরা নর্মাল স্ট্রেন্থ কংক্রিটই বেশিরভাগই ক্ষেত্রে ইউজ করি। লাইট ওয়েট কংক্রিটের ক্ষেত্রেও ওই অনেকটা পয়েন্ট 0.003 তোমার হচ্ছে ফেইলর স্ট্রেন হিসেবে নেওয়া হয়। আর স্টিল কখন ফেল করেছে ধরবো, স্টিল ফেল করেছে ধরবো আমরা এই যে স্টিলের ইল্ডিং, তার মানে স্টিলের স্ট্রেস এফএস যদি তার ইল্ড স্ট্রেস এফ ওয়াই এর সমান হয় তাহলেই ধরবো এটা হচ্ছে ফেল হয়ে যাচ্ছে। স্টিলের ইল্ডিংটাই হচ্ছে আমাদের জন্য ফেইলর ধরবো, কারণ ইল্ডিং এর পরে এটা কিন্তু এই যে এক্সেসিভ ইলংগেশন হবে, যে কারণে বিমটা স্যাগ হয়ে যাবে, ক্রাক উইড চলে আসবে এবং আলটিমেটলি এটা ফেইলরের দিকে নিয়ে যাবে। তো যে সেকেন্ডারি কম্প্রেশন ফেইলর যেটা হবে আন্ডার রিইনফোর্সড বিমের জন্য, আমি এখানে ফেইলর মেকানিজমটাও একটু এমফাসাইজ দিয়ে বলতে চাই। এখানে যে আন্ডার রিইনফোর্সড আর ওভার রিইনফোর্সড বিম আমরা চাচ্ছি, খেয়াল করো, আবারও বলছি, যদি আন্ডার রিইনফোর্সড বিম হয় তাহলে কি হবে, এক্সেসিভ স্যাগ হয়ে যাবে। আন্ডার রিইনফোর্সড বিম হলে তার মানে কংক্রিট ফেল হওয়ার পূর্বেই স্টিলের ফেইলর হয়ে যাবে। স্টিলের ফেইলর মানে কি বলতেছি এখানে, স্টিলের ফেইলর মানে হচ্ছে যে স্টিলের স্ট্রেস এফএস ইকুয়াল টু এফ ওয়াই হয়ে যাবে। তো যখনই যে এফএস ইকুয়াল টু এফ ওয়াই হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার এফ ওয়াই, এই যে এখানে স্টিলের স্ট্রেস এফ ওয়াই হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে ওই স্ট্রেসটা দেখো হোল্ড করতেছে, বাট এটাই যে ইলংগেশন হয়ে যাবে, এদিকে স্ট্রেইন আছে, ইলংগেশন হতে থাকবে, তার মানে এটা রডটা রিবারটা লম্বা হতে থাকবে এবং বিমটা তাহলে ঝুলে যাবে, আর নিচে যে ক্রাক ছিল সেগুলোর উইডথ তো তাহলে বাড়তে থাকবে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো। এবং এই ধরনের বিম আসলে আলটিমেটলি ফেইল হবে কিভাবে, এই যে আন্ডার রিইনফোর্সড বিম যেটা বলছি, যে সেটা তাহলে কংক্রিট ফেল করবে না, কিন্তু ফেইলরটা শুরু হবে স্টিলের ইল্ডিং এর মাধ্যমে। তো স্টিলের ইল্ড হতে 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 দেখো এই যে একটা লম্বা স্ট্রেন পর্যন্ত কিন্তু সে ইলংগেট করতে থাকবে। কিন্তু স্টিলের এই যে ফ্র্যাকচার হওয়ার পূর্বে, ফ্র্যাকচার মানে স্টিল টেয়ারিং হওয়া, স্টিলটা ছিঁড়ে যাওয়ার পূর্বেই এই যে কম্প্রেশন জোনে যে কংক্রিট সেটার স্ট্রেনিং হতে হতে এখানে আসলে সাডেন ক্রাশিং হবে। তো আন্ডার রিইনফোর্সড বিমেও আলটিমেটলি ফেইলরটা হবে সেকেন্ডারি কম্প্রেশন ফেইলর। তার মানে দেখো একটা বিম এত সহজে আসলে এই যে রিইনফোর্সমেন্ট টিয়ারিং হয়ে বা ছিঁড়ে গিয়ে ফেল করবে না যদি সেটা আন্ডার রিইনফোর্সড বিমও হয়। তো এটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি কম্প্রেশন ফেইলর। এবং এটা আমরা আমি নিজেও আমার ছাত্রদের দিয়ে ল্যাবে পরীক্ষা করে দেখেছি যে একটা আন্ডার রিইনফোর্সড বিম ফেইলরটা হয় আসলে এই যে এরকম প্রথমে ক্র্যাকিং হবে, ক্র্যাকিং হলে ক্র্যাক গুলো উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকবে। মানে প্রথমে শিয়ার যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে প্রথমে ফ্লেক্সারাল ক্র্যাক আসবে, তারপরে শিয়ার ক্র্যাক আসবে, তারপরে ফ্লেক্সারাল শিয়ার ক্র্যাক গুলো এই সবগুলো আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে থাকবে এবং লোড বাড়তে বাড়তে এই ক্র্যাকের উইডথ 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত চলে আসে কোনো কোনোটা। এবং আলটিমেটলি এই ফেইলরটা হয় হচ্ছে যে কোনো এক জায়গার কম্প্রেশন যেখানে এক্সট্রিম স্ট্রেস হয়ে গেছে, এই দুইটা লোডের মাঝে কোনো এক জায়গায় কংক্রিট এখানে বাস্টিং হয়ে যাবে, কংক্রিট ক্রাশিং হবে। তো আন্ডার রিইনফোর্স বিমেও আলটিমেটলি ফেইলরটা হবে হচ্ছে কম্প্রেশনের কংক্রিটে, যে কারণে মানে টোটাল ফেইলর যদি বলি তাহলে সেটাকে আমরা বলি সেকেন্ডারি কম্প্রেশন ফেইলর। কিন্তু আবার রিইনফোর্সড বিম যদি হয় সেটা দেখো স্টিলের কিছুই হবে না, স্টিলের ইল্ডিংও হবে না, কিন্তু কংক্রিটের জোনের যে কম্প্রেশন জোনের যে কংক্রিট আছে সেটা সাডেনলি ক্রাশ করে যাবে উইদাউট এনি ওয়ার্নিং। তুমি ভালো বিম দেখছো, এটা খুব স্বাচ্ছন্দ্যে ইউজ করছো, হঠাৎ করে কংক্রিট বিম ফেল করে গেছে, ক্যাটাস্ট্রফিক ফেইলার চলে আসছে। এটা আমরা অ্যাভয়েড করতে চাই, যে কারণে কংক্রিট যাতে ফেল না করে বরং স্টিলের ইল্ডিংটা আগে হয়, তারপরে ইল্ডিং এর পরে গিয়ে ফেইলর হয়। তো এই দেখো এই যে স্টিলের ইল্ডিং এর পরে গিয়ে যদি আমার কংক্রিট ফেইলর হয়, আমি কিন্তু স্টিলের ইল্ডিং দেখে ক্রাকের উইড দেখে স্যাক দেখে এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আমার সেফটি, এই যে অকুপ্যান্ট সেফটি যেটা, সেটা কিন্তু এনশিওর্ড হলো। যা অকুপ্যান্ট এবং তার যে প্রপার্টি আছে এই বিল্ডিং এর ভিতরে সেগুলো নিয়ে এসে এক্সিট করে চলে গেল, এরপরে বিল্ডিংটা ফেল করে যেতে পারে, নো প্রবলেম। তো আমরা এইভাবে আসলে ডিজাইন করতে চাই। বেসিক মেকানিজমটা আমরা আলোচনা করলাম। এখন মেকানিক্স বেসড ম্যাথমেটিক্যালি আমরা তাহলে কিভাবে ইকুয়েশনের মাধ্যমে এই বিবেচনাগুলা নিয়ে ডিজাইন করতে পারি সেখানে এখন আসছে। তো আমি আবার শুরু থেকে পড়বো। ইট ইজ অফ ইন্টারেস্ট ইন স্ট্রাকচারাল প্র্যাকটিস টু ক্যালকুলেট those stresses and deformations which occur in a structure in service under design load। আমরা সেটা কিন্তু অলরেডি করেছি যে সার্ভিস লোডের আন্ডারে কতটুকু স্ট্রেস আসে এবং সেটা ডিজাইন করি কিভাবে, এই যে ডব্লিউএসডি মেথডে আমরা সেটা পড়েছি অলরেডি।
For reinforced concrete beams, this can be done by the methods just presented. আমরা অলরেডি এই যে ওয়ার্কিং স্ট্রেস মেথড আলোচনা করেছি। Which assume elastic behavior of both materials. খেয়াল করো, আমরা এই যে স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার কি রকম নিয়েছি, ইলাস্টিক নিয়েছি। খেয়াল করে দেখো, ডব্লিউএসডি মেথডে আমার বিশ্বাস হয় যে ক্রাক সেকশন অ্যানালাইসিস যখন করেছিলাম, এই ফিগারে আছে আসলে, এই ফিগারের এই যে ইটা, এই ফিগার 3.2 এর ফিগার যেটা, সেটাতেই আমরা দেখো স্ট্রেস স্ট্রেন স্টিলের এবং কংক্রিটের দুইটার ক্ষেত্রেই ইলাস্টিক নিয়েছি, লিনিয়ার ইলাস্টিক। এটা নিয়েই কিন্তু আমরা ডিজাইন করেছিলাম, ইকুয়েশন ডেভেলপ করেছিলাম। আমার বিশ্বাস প্রিভিয়াস ক্লাসগুলোতে গেলে এটা আবারও ক্লিয়ারলি বুঝতে পারবা। It is equally, if not more important, that the structural engineer be able to predict with satisfactory accuracy the ultimate strength of his structure or structural member. তো আমরা এটা দেখো, এই আলটিমেট ক্যাপাসিটি, এটা ফেল করার মুহূর্তে বা ফেল করার পূর্ব মুহূর্তে কতটুকু লোড ক্যারি করতে পারে সেটাতেও আমরা ইন্টারেস্টেড, এবং সেটাই এই আলটিমেট স্ট্রেংথ, সেটাকেই আমরা আলটিমেট স্ট্রেংথ বলছি। এবং এই অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা সেই আলটিমেট স্ট্রেংথটাই ক্যালকুলেট করব, যেটা ফেইলরের পূর্বে কতটুকু লোড নিতে পারে। এবং ফেইলরের পূর্বে ম্যাটেরিয়ালের যে বিহেভিয়ার হবে কংক্রিট এবং স্টিলের, সেটা হচ্ছে এই যে ফিগার 3.2 এর ফিগারে দেখানো, এই যে এইটা, এটাতে দেখো স্টিলের এই যে স্ট্রেস এফএসি আছে, বাট কংক্রিটের নন লিনিয়ার বিহেভিয়ারটা চলে আসছে। তো এই নন লিনিয়ার বিহেভিয়ার অ্যাকাউন্ট করে আমি কিভাবে এই মেকানিক্স বেসড ইকুয়েশন ডেভেলপ করব এবং সেটা ইউজ করে বিম ডিজাইন করব, সেটাই আমাদের আজকের দেখার বিষয়। তো আমি এখানে পড়ে আগাই। By making this strength larger by an appropriate amount than the largest loads which can be expected during the lifetime of the structure, an adequate safety margin of safety is assumed. তো আমরা তাহলে কোন একটা স্ট্রাকচার আলটিমেট ফেইলিয়রের পূর্ব মুহূর্তে কত লোড নিতে পারে, সেই লোডটা যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে আমার এই স্ট্রাকচার যেন এর লাইফ টাইমে ফেইল না করে, তাহলে তার জন্য কি করব, এমন লোডের জন্য এটাকে ডিজাইন করব যাতে করে এর সার্ভিস লাইফে ম্যাক্সিমাম যে লোডটা আসতে পারে, সেই লোডেও যেন এটা ফেইল না করে, সেরকম ভাবে এটাকে ডিজাইন করব। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, সেফটি আমি এনশিওর করব কি করে, এই বিমটাকে এমন ভাবে ডিজাইন করব যাতে করে এটা ফেইলরের পূর্ব মুহূর্তে মানে এটাতে এর লাইফ টাইমে ম্যাক্সিমাম যে লোডটা আসা সম্ভব সেটাতেও যেন সে ফেল না করে, সেভাবেই ডিজাইন করব। তার সেকশন সাইজ, তারপরে তার রিইনফোর্সমেন্ট এমন ভাবেই নির্ণয় করব যাতে এটা লাইফ টাইমে ম্যাক্সিমাম যে লোডটা আসতে পারে সেটার কারণে যেন এটা ফেল না করে। Until recent times, methods based on elastic analysis such as those just presented or variations thereof have been used for this purpose. এটা আনটিল রিসেন্টলি মানে আমি তোমাদের যে বইয়ের থেকে যে এই পার্টটুকু নিয়েছি সেটাও প্রায় 30-40 বছরের পুরনো। আমি বলেছি যে এটা এই মেথড গুলো আসলে যে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথড, এটা 1970-1980 থেকে ইউজ হতো। এখন এই যে 2021 এসে এই মেথড গুলো এখন আর ইউজ হয় না, এবং এগুলাকে ফুললি ডেভেলপ করে অনেক রিসেন্ট অ্যাডভান্স লেভেলে নিয়ে আসা হয়েছে, যেগুলোও আমি আসলে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের দেখাবো যে বর্তমানে কি অবস্থায় আছে। একবার যদি রিসেন্ট ভার্সন আমরা দেখতে চাই, যে 2020 সালে 2019 আসলে নতুন কোড আসছে এসিআই এর, সেখানে কি অবস্থায় আছে। যদিও বা দেখো আমরা বাংলাদেশে বিএনবিসি ফলো করতে অভ্যস্ত, কিন্তু আমি বলেছি যে বিএনবিসি তোমার এসিআই এর, আমার এক্স্যাক্টলি মনে নেই, সম্ভবত এসিআই বিএনবিসি 2020-তে এসিআই কোডের 2008 ভার্সন অনেকটা মানে কপি করা হয়েছে আর কি। কপি তো হুবহু হয় না, বাট অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে। তার মানে ওল্ড ভার্সন গুলাকে এখানে নেওয়া হয়। বাট রিসেন্ট ডেভেলপমেন্ট যদি দেখতে চাই, পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমি অনুরোধ করব। তো এই পুরোনো মেথডেই আসলে আমরা পুরোনো দিনে ওয়ার্কিং স্ট্রেস মেথডে ডিজাইন করতাম। এখনো বিএনবিসি না, এখন আর বিএনবিসিও আসলে এই ওয়ার্কিং স্ট্রেস মেথড অ্যালাউ করে না। বিএনবিসি তে এখন আর ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন মেথডের কথা বলা নাই। লাস্ট 19 এই যে 2006 যেটা ছিল সেটাতেও ছিল সম্ভবত, 2020 তে আর এটা নেই। তো ইট ইজ ক্লিয়ার হাউএভার দ্যাট at or near the ultimate load, stresses are no longer proportional to strain. এই যে ফেইলরের পূর্বে দেখো স্ট্রেস ইজ নো লঙ্গার প্রপোর্শনাল, এই যে not proportional to strain.
স্ট্রেস স্ট্রেন এখন আর প্রপোর্শনাল নয়। In regard to axial compression, this has been discussed in detail in Article 2.2. আমরা অলরেডি সব আলোচনা করেছি যে আর্টিকেল 2.2 তে কি ছিল। And regard to bending, it has been pointed out that at high loads, higher load close to the ultimate, the distribution of the stresses and strains that of figure 2.5f rather than the elastic distribution of এই ফিগারের রেফারেন্স দেওয়া হচ্ছে। এই যে এই ফিগার 3.2 যেটা ওখানে আসলে অন্য বইয়ে ফিগার 2.3 আকারে আছে, বাট এই যে এই ফিগারটা আর হচ্ছে এই এফ ফিগার, এই দুইটা রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে যে ইলাস্টিক লিমিট সার্ভিস লোডে এইটা হবে, আর আলটিমেট লোড ফেইলরের পূর্বে এটার স্ট্রেস স্ট্রেন রেসপন্স হবে এরকম, সেটার কথাই বলা হচ্ছে। আমরা যেগুলো অলরেডি আগের ক্লাসগুলো আলোচনা করেছি, আজকেও আলোচনা করে নিলাম। More realistic methods of analysis based on actual inelastic rather than assumed elastic behavior of the materials and on results of extremely extensive experimental research have been developed in recent years to predict the ultimate strength. They are used increasingly in structural design practice. তো তাহলে ইলাস্টিক এই যে ফিগার কনসিডার করে ইলাস্টিক মেথডে আমরা ডব্লিউএসডি প্রিন্সিপল ইউজ করে ডিজাইন করেছি, ফর্মুলা ডেভেলপ করেছি, তার দ্বারা বিম ডিজাইন এবং অ্যানালাইসিসও করেছি। এখন আলটিমেট স্ট্রেংথের জন্য আমরা কোন মেকানিক্স ইউজ করে ক্যালকুলেশন করব সেটার আলোচনা নিচে আসতেছে। তো দেখো এখানে আসলে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে কিছু রিসার্চ রেজাল্ট ইউজ করতে হবে সেটা বলা হচ্ছে। তার মানে পিওর মেকানিক্স দিয়ে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে ডিজাইন ফর্মুলা ডেভেলপ করা ইটস রিয়েলি টাফ, এবং বর্তমান কালে এটা চলে আসছে। আমি আবারও বলছি যে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের এসব হয়তো দেখাবো যে বর্তমান কালে এই কঠিন জিনিসটাকেও ফর্মুলেশন করে ফেলা হয়েছে, কিন্তু এই প্রিভিয়াস ইয়ার গুলাতে যখন এই নতুন ডেভেলপমেন্ট ছিল না তখন কিভাবে আলটিমেট স্ট্রেংথ মেথডে ডিজাইন করা হতো সেইটাই আমরা এখানে দেখছি। তো আমি এই যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট সেটাও তোমাদের আসলে দেখাবো। দেখো, if the distribution of concrete compression stresses at or near ultimate load had a well-defined and invariable shape, such as parabolic or trapezoidal or otherwise, it would be possible to derive a completely rational theory of ultimate bending strength, just as the theory of elastic bending with its known triangular shape of stress distribution. সেন্টেন্সটা বড়, মিনিং সিম্পল। আমাদের এই যে লিনিয়ার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থাকা এটা যে ট্রায়াঙ্গেল, তাহলে এর সেন্ট্রয়েড কোথায়, এটার এভারেজ ফোর্স কত, সেগুলা ক্যালকুলেট করা খুব সহজ ছিল আমাদের জন্য। কিন্তু এই যে আলটিমেট লোডের আন্ডারে যখন ফেইলরের পূর্ব মুহূর্তে বিম বিহেভিয়ার হবে, তখন এই যে প্যারাবোলিক যে কার্ভ যদি প্যারাবোলিক হতো, তাও আমি এই প্যারাবোলার ইকুয়েশন কি সেটার থেকে এটার মেকানিক্স বেসড ইকুয়েশন ডেভেলপ করতে পারতাম। কিন্তু আমি আবারও বলছি যে রিসেন্টলি এই প্যারাবোলিক কার্ভের ইকুয়েশনও ডেভেলপ করা হয়েছে। সো এখন আমরা এটার পারি, কিন্তু পূর্বে যখন এই প্যারাবোলিক কার্ভের ইকুয়েশন ইঞ্জিনিয়ারদের জানা ছিল না, রিসার্চাররা সেটা তখনও ডেভেলপ করতে পারে নাই, তখন কি মেথড ইউজ করা হতো সেইটাই আমরা আলোচনায় আসবো, আসলে সেদিকেই যাচ্ছি। তো এখানে তাহলে কিছু সিম্পলিফিকেশন বা রিসার্চ রেজাল্ট আসলে ইউজ করে এই এই যে স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশন, এটা তাহলে নিউট্রাল অ্যাক্সিস কোথায় এবং এটার এভারেজ স্ট্রেস কত নিব সেগুলা নিয়ে নিতে হবে কোথা থেকে। রিসার্চ রেজাল্ট সায়েন্টিস্টরা যে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চাররা, তারা রিসার্চ করে করে বিম টেস্ট করে অ্যানালিটিক্যাল মডেলিং করে রেজাল্ট কম্পেয়ার করে দেখছে যে মোটামুটি আমি যদি এভারেজ স্ট্রেস 85% বা 70% এরকম নেই তাহলেই এভারেজ স্ট্রেস পাওয়া যায়, অথবা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যদি আমি সি এর মানে সেন্ট্রয়েড যদি নিউট্রাল অ্যাক্সিস ডেপথের 85% বা 70% নেই তাতেও হয়ে যায়। এইভাবে রিসার্চ রেজাল্ট থেকে আসলে ডেটা নিয়ে এই মেকানিক্স বেসড ইকুয়েশন সেই ইকুয়েশন ডেভেলপমেন্টে আসলে সহায়তা করা হয়েছে। এখানে সেই কথাটাই আসবে বেসিক্যালি। দেখো, পিওরলি এটা কি প্যারাবোলিক নাকি ট্রাপিজয়েডাল নাকি অন্য কোনো শেপ, এটা আমরা আগে জানতাম না। এই যে এইটা যখন বই যখন লেখা হয়েছে তখন জানতো না, বাট এখন আমরা জানি, এবং সেটার বেসিসে কিভাবে করতে হয় আমি তোমাদের পরে ক্যালকুলেশনে দেখাবো। তো এটা যখন জানা ছিল না তখন আমরা কিভাবে ডিজাইন করতাম, দেখো ফিগার 2.4 বি এন্ড 2.5 সি এন্ড ই, ওই আগের এই ফিগারেরই রেসপন্স দেওয়া হচ্ছে আমি যে ফিগার দেখালাম। সো actually inspection of figure 1.3 and 2.2 and many more concrete stress strain curves which have been published
shows that the geometrical shape of the stress distribution is quite varied and depends on a number of factors such as the rate of loading, cylinder strength, and the rate of and duration of loading. আমি তোমাদের এই যে স্ট্রেস স্ট্রেন রেসপন্স এখানে দেখিয়েছি শুরুতেই। দেখো, প্রথম দিকে এগুলা দেখানোর উদ্দেশ্য এখন বুঝতে পারা যাচ্ছে যে আমরা কেন এসব দেখেছি। এখানে দেখো যে রেট অফ লোডিং যদি ডিফারেন্ট হয়, আমার মনে হয় ওইটা তোমাদের এখানে হয়তো আনা হয় নাই, রেট অফ লোডিংটা আনা হয় নাই। বাট বিভিন্ন সিলিন্ডার স্ট্রেংথের জন্য দেখো কম্প্রেসিভ স্ট্রেংথ যদি ডিফারেন্ট হয় তাহলে তাদের ফেইলিওর স্ট্রেনটা ডিফারেন্ট হয়। লোয়ার স্ট্রেংথ কংক্রিটের জন্য যে স্ট্রেংথ, যে কংক্রিটের আলটিমেট স্ট্রেংথ অ্যারাউন্ড 2.5 কেএসআই, সেটা হচ্ছে 0.004 স্ট্রেনে ফেল করতেছে। অথচ স্ট্রেন যতই বাড়তেছে তত কম স্ট্রেনে সেটার আলটিমেট ব্রেকিং হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি যে প্রাইম সি এর ভ্যালু দেখো আলটিমেট আস্তে আস্তে শিফট করে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এটার একটা দেখো কংক্রিটের স্ট্রেন্থ তাহলে কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। এই যে যে কার্ভটা তুমি এক্সপ্লেন করবা, এই কার্ভটা কি? কার্ভটা লোয়ার স্ট্রেন্থ কংক্রিটের জন্য একরকম, অথচ হায়ার স্ট্রেন্থ কংক্রিটের জন্য আরেক রকম। তো এটার সার্টেন কোনো ডেফিনিশন আমার নাই যে এটা কি এরকম প্যারাবোলা নাকি ট্রাপিজয়েড নাকি রেক্ট্যাঙ্গেল, সেটা আমরা জানি না। বাট আমি আবারও বলছি রিসেন্ট টাইমসে এটা আমাদের আছে। তো যখন পর্যন্ত আমার এই ইকুয়েশন জানা নাই তখন আমরা কিছু সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করব, সিম্পলিফাইড ফ্যাক্টর ইউজ করব, যেটা ইউজ করে আসলে ডিজাইন ক্যারি আউট করব। তো ওই যে যে ভ্যারিয়েশনটা দেখো কংক্রিটের সিলিন্ডার স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে, রেট অফ লোডিং এর উপরে ডিপেন্ড করে, আবার ডিউরেশন অফ লোডিং এর উপরে ডিপেন্ড করে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু ডিফারেন্ট হয়, সেটা এখানে বলতেছে। For this and other reasons, a wholly rational flexural theory of reinforced concrete has not yet been developed. তো এই বইটা যখন লেখা, তার মানে এটা হচ্ছে আমি আবার বলছি 1970 1980 দিকে, তখন এরকম হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল না ফ্লেক্সারাল থিওরি আলটিমেট স্ট্রেন ডিজাইনের জন্য। সেজন্য আমরা কিছু ফ্যাক্টর ইউজ করব, রিসার্চ রেজাল্টের হেল্প নিয়ে মেথড ডেভেলপ করব। প্রেজেন্ট মেথডস অফ অ্যানালাইসিস দেয়ারফর আর বেসড ইন পার্ট অফ নোন on known laws of mechanics, supplemented where needed by extensive test information. তাহলে মেকানিক্স এর লস অফ মেকানিক্স থেকে কিছু আসবে, আর যেখানে প্রয়োজন হবে রিসার্চ রেজাল্ট থেকে আমরা তথ্য নিয়ে এই মেথড ডেভেলপ করব। তো এত কিছু আমি আসলে পড়ছি না। দেখো স্টিল আমরা এখানে যে বলে আসছি যে আলটিমেট স্ট্রেংথে স্টিল কখন ফেল করেছে আমরা এমন ভাবে ডিজাইন করব যাতে করে ফেইলরের পূর্ব মুহূর্তে স্টিলের বিহেভিয়ারটা কেমন হবে। আমরা সেটা বলেছি যে স্টিল ফেল করেছে ধরবো হলো স্টিলের যদি ইল্ডিং হয়ে যায়, তার মানে স্টিলের স্ট্রেস যদি তার ইল্ড স্ট্রেসের ইকুয়াল হয়। এই যে এখানে ফেইলরটা কিন্তু আমি বলেছি, ফেইলর কোনটাকে বলেছি, যদি স্টিলের স্ট্রেস এফএস যদি এফওয়াই এর ইকুয়াল হয় তাহলে ধরবো স্টিল ফেল করেছে। আর কংক্রিটের ফেইলর কখন ধরবো, যদি কংক্রিটের এই যে এক্সট্রিম কম্প্রেশন ফাইবারে, যদি কম্প্রেশন ফাইবারে কংক্রিটের স্ট্রেইন 0.003 হয়ে যায়। দেখো দুইটা ডেফিনিশন কিন্তু ভিন্ন। কংক্রিটের জন্য তার এক্সট্রিম ফাইবারে কম্প্রেশন স্ট্রেইন নিচ্ছি, আর টেনশন জন্য স্টিল যেটা তার হচ্ছে ফেইলর কখন ধরবো, যদি তার ইল্ডিংটা শুরু হয়ে যায়, তার মানে ওইটার স্ট্রেস যদি ইল্ড স্ট্রেসের ইকুয়াল হয়। এখানে সেই কথাটাই বলা হয়েছে, এই ডিটেইল আলোচনা আমি আর যাচ্ছি না। দেখো এই যে এফএস ইকুয়াল টু এফওয়াই যদি হয় তাহলে ধরবো স্টিল ফেইল হয়ে যাচ্ছে, আর যদি কংক্রিটের স্ট্রেইন এই যে 0.003 হয় তাহলেই হচ্ছে আমরা ধরবো যে কংক্রিটটা আর কিছুক্ষণ পরেই ক্রাশ করবে এরকম। যদিও বা এই স্ট্রেইনটা দেখো যে আমরা ফিগার ও স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেখিয়েছি যে কংক্রিট সাধারণত 0.003 থেকে 0.004 স্ট্রেইন আসলে ফেল করে। সো আমি এইখানে জাস্ট একটু পড়বো যে for the first mode of failure, the criterion is that the steel stress equal the yield point Fs equal to Fy. আমার মনে একটু পড়েই যাই, জাস্ট বুঝতে সহজ হবে আমার, মানে এবড়ো থেবড়ো বলাচ্ছে, আমার মনে হয় একটু পড়ে গেলেই ক্লিয়ারলি বোঝা যাবে। Let figure 2.9 represent the distribution of internal stresses and strains when the beam is about to fail. এই যে ফিগার 2.9, এই ফিগারে স্ট্রেস স্ট্রেন ডিস্ট্রিবিউশন আছে, ওই যে ওই ফিগারের লোড লোড ডিসপ্লেসমেন্ট বিহেভিয়ারের যে এফ ফিগার, সেটা এখানে দেখো দেখানো আছে। যে স্টিলের স্ট্রেস হচ্ছে
এফএস আর তার সাথে ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিল গুণ করলে টোটাল টি পাবো। আর এই যে কম্প্রেশন জোনে যে কংক্রিট আছে সেটা দেখো বিহেভিয়ারটা হচ্ছে যেরকম ইনইলাস্টিক এবং নন লিনিয়ার। আর সেইটা টোটাল যে ফোর্স সেটা হচ্ছে আমরা এই যে আলফা এফ প্রাইম সি বিসি এটা কিভাবে আসে সেটা দেখাবো। তো এইটা হচ্ছে যে স্ট্রেন ডায়াগ্রাম দেখো, এটা হলো কংক্রিটের কম্প্রেশনের যে স্ট্রেন সেটা হচ্ছে এপসাইলন সি, আর টেনশন স্টিল যেটা আছে সেটার স্ট্রেন হচ্ছে এপসাইলন এস ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই ইএস। আর টোটাল ইফেক্টিভ ডেপথ হচ্ছে ডি, যেটা আমরা কম্প্রেশন ফেসের এক্সট্রিম কম্প্রেশন ফাইবার থেকে স্টিল রিইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত নিয়ে থাকি। আগের ডেফিনিশনই সব জায়গায় টি এর ডেফিনিশন একই। আর নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ এটা আমরা বলি সি দিয়ে, সি সি হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। তো এই ফিগারটাই রেফার করা হচ্ছে। এই ফিগারে দেখো কি হবে, ওয়ান ডিজায়ার্স এ মেথড টু ক্যালকুলেট দ্যাট মোমেন্ট এম ইউ prime ultimate moment at which the beam will fail either by tension yielding of the steel or by crushing of the concrete in outer compression fiber। তাহলে এই বিমটা দুইটা ওয়েতে ফেল করতে পারে, এক হচ্ছে আইদার কম্প্রেশন জোনের কংক্রিট ফেল করতে পারে অথবা টেনশন জোনের স্টিলের ইল্ডিং হতে পারে। দেখো খেয়াল করে, টেনশন জোনের স্টিলের ফেইলরের কথা কিন্তু বলা হচ্ছে না, মানে ফ্র্যাকচারের কথা বলা হচ্ছে না, বলো ইল্ডিং এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে কংক্রিটের কম্প্রেশন মানে ক্রাশিং হতে পারে অথবা টেনশন জোনের স্টিলের ইল্ডিং হতে পারে, এই দুইটাই হচ্ছে আমার ফেইলর মোড বা ক্রাইটেরিয়া। সো ফর দ্য ফার্স্ট মোড মানে স্টিল ফেইলর যদি হতে হয় তাহলে কি হবে, ফর দ্য ফার্স্ট মোড অফ দ্য ফেইলর the criteria is that the steel stress equal the yield point, that means fs equal to fy হতে হবে। It has been mentioned before that an exact criterion for concrete compression failure is not known yet. আমরা কংক্রিট কিভাবে ফেল করে এক্স্যাক্টলি জানি না, বাট that for rectangular beam strains of 0.003 to 0.004 inch per inch have been measured immediately preceding failure. Just before failure কংক্রিটে যে ফেইলর স্ট্রেন মাপা হয়েছে সেগুলো সাধারণত 0.003 থেকে 0.004 এর মধ্যে ভ্যারি করে। If one assumes slightly conservatively that the concrete is about to crush when the maximum strain reaches 0.003, the compression with a great many tests of beams and columns of a considerable variety of shapes and conditions of loading shows that a satisfactorily accurate and safe prediction of ultimate strength can be made। তাহলে আমি জাস্ট যদি কংক্রিটের স্ট্রেন যখন 0.003 হয় তখনই কংক্রিট ফেল করেছি ধরি, তাহলেই এটা আমার জন্য যথেষ্ট, কারণ এটা এক্সটেন্সিভ রিসার্চ রেজাল্ট থেকে আসলে ভেরিফাই করা হয়েছে অলরেডি, বিভিন্ন কন্ডিশন বিভিন্ন লোড অ্যারেঞ্জমেন্ট ধরেই। ঠিক আছে, in addition to these two criteria such as yielding of the steel at a stress of fy and crashing of concrete at a strain of 0.003, it is not really necessary to know the exact shape of the concrete stress distribution in figure 2.9। তাহলে খেয়াল করো আমাদের ডিজাইন মেথডের দিকে আমরা যাচ্ছি, ফর্মুলা ডেভেলপ করব এখন। তো আমি এই দুইটা যদি জানি, এক হচ্ছে কংক্রিট কখন ক্রাশ করে যখন তার এক্সট্রিম লেভেলের স্ট্রেন 0.003 হয় কম্প্রেশনের কংক্রিট, আর টেনশনের স্টিল কখন ফেল করে যখন তার স্ট্রেস এফএস এফওয়াই এর ইকুয়াল হয়। এই দুইটা যদি জানি তাহলে এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি প্যারাবোলিক নাকি ট্রায়াঙ্গেল নাকি সেটা আমার জানার প্রয়োজন হবে না। কি প্রয়োজন হবে দেখো, what is necessary is to know for a given distance c of the neutral axis, এই c নিউট্রাল অ্যাক্সিস আমি যদি নির্ণয় করতে পারি সেইটার জন্য আমার কি কি জানা দরকার, দুইটা জিনিস জানা দরকার। এক, the total resultant compressive force C, এই যে C equal to যে আলফা এফ প্রাইম সি বিসি লিখলাম সেইটা জানা দরকার, and its vertical location, that is its distance from the outer compression fiber। তার মানে আমার জাস্ট বেসিক্যালি জানা দরকার হচ্ছে এই যে সিটা এবং এই সিটা টপ ফাইবার থেকে কত ডিস্টেন্স নিচে দূরত্ব আছে, যে বেটা সি সেই দুইটা। তো আমি আমার কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ এফ জানি, বি হচ্ছে কংক্রিট বিমের উইডথ, সি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, যেটা আমি যে ক্রাক সেকশন অ্যানালাইসিস করে হয়তো নির্ণয় করে নিতে পারবো। তাহলে এই সবগুলো আমার জানা, শুধু সি নির্ণয় করতে জানা অজানা হচ্ছে আলফা। আর দেখো সি ও জানা, এখানে বেটাটা আমি জানি না। তাহলে এই আলফা এবং বেটা ভ্যালুটাই হচ্ছে আমার
এই যে 1 আর 2 এর জন্য নির্ণয় করার জন্য এখন লাগবে। তাহলে 1 নির্ণয় করার জন্য আমার আলফার প্রয়োজন, আর 2 নির্ণয় করার জন্য এই যে 2 নম্বরে যে কন্ডিশন ইটস ভার্টিক্যাল লোকেশন, এই যে বেটা সি নির্ণয় করার জন্য আমার বেটার ভ্যালু জানা প্রয়োজন। তো এই আলফা এবং বেটার ভ্যালু আমরা যে টেস্ট রেজাল্ট থেকে এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে আমরা এই যে নিয়ে আসবো। দেখো, in a rectangular beam the area which is in compression with BC. In a rectangular beam the area which is in compression is BC. B হচ্ছে width of beam আর C হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। তাহলে যে এরিয়াটুকু বিমের কম্প্রেশনে আছে সেই এরিয়াটা হচ্ছে B টাইমস C, and the total compression force in this area can be expressed as C times F average BC. তো আমি এখানে দেখো একটা C ইকুয়াল টু অ্যাভারেজ স্ট্রেস নিয়ে ফেলতেছি এখানে, যদিও বা এটা দেখতে আসলে প্যারাবোলিক, কিন্তু আমি এখানে একটা অ্যাভারেজ স্ট্রেস যেটা নিয়ে নিলাম, এটা হচ্ছে এফ অ্যাভারেজ বলবো। এই এফ অ্যাভারেজটা আমি আসলে কতটুকু নিব, দেখো এফ অ্যাভারেজটা নিব হচ্ছে এই যে আলফা দিয়ে এফ প্রাইম সি কে গুণ করব, এরকম ভাবে নিব। তাহলে এই যে সি ইকুয়াল টু কি হবে, সি ইকুয়াল টু হচ্ছে লিখতেছি এফ অ্যাভারেজ টাইমস হচ্ছে কম্প্রেশন এরিয়া বি টাইমস সি, আর এফ অ্যাভারেজ ইকুয়াল টু আমি আবার কি লিখতেছি আলফা টাইমস হচ্ছে এফ প্রাইম সি টাইমস হচ্ছে বি উইডথ অফ বিম এন্ড নিউট্রাল অ্যাক্সিস ডেপথ সি। তাহলে এইভাবে দেখো আমি সি ইকুয়াল টু যে আলফা এফ প্রাইম সি বি সি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো আলফা অ্যাভারেজ এফ অ্যাভারেজ ইকুয়াল টু যে আলফা এফ প্রাইম সি লিখলাম, এখন এই আলফা এর ভ্যালু কত পার্সেন্ট নিলে আসলে অ্যাভারেজ স্ট্রেস এরকম রেক্টেঙ্গুলার একটা স্ট্রেস নেওয়া যেতে পারে, সেটাই আসলে টেস্ট রেজাল্ট থেকে আসবে। আমরা সেখানেই যাব, পড়ে যাই। ফায়ার এফ অ্যাভারেজ ইজ দ্য অ্যাভারেজ কম্প্রেশন স্ট্রেস অন দ্য এরিয়া বিসি। এভিডেন্টলি the average compression stress which can be developed before failure occurs becomes larger the higher the cylinder strength efficiency of the particular concrete. Let alpha equal to is f average divided by f prime c, then c equal to alpha f prime c bc। আমি এটা তোমাদেরকে যে দেখাইলাম, তাহলে এই যে আলফা এফ অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে আলফা টাইমস এফ প্রাইম সি। এখন এই আলফা এর ভ্যালু কোথা থেকে আসবে, রিসার্চ থেকে, এবং সেটা কত পাওয়া গেছে দেখো এই যে এখানে এই লাইনে বলা আছে, এবং আমরা সেটার দিকেই যাব। For a given distance c to the neutral axis, the location of c can be defined as some fraction beta of this distance. তাহলে এই যে যে সি ফোর্সটা, সেই সি ফোর্সটার লোকেশনটা কোথায়, নিউট্রাল অ্যাক্সিসের থেকে কত উপরে বা টপ শেষ থেকে কত নিচে এটা কাজ করে, এই যে সি ফোর্সটা। আমরা তো মোমেন্ট ইকুয়েশন লেখার জন্য আমার দরকার আসলে দেখো সি টাইমস হচ্ছে মোমেন্টাম, সি টাইমস আর এ আর এম, তাই না? আর দরকার হচ্ছে যদি টি দিয়ে লিখতে চাই তাও এই যে মোমেন্ট আর্ম, আমি মোমেন্ট আর্ম লিখবো আর আর্মি লিখলাম শুধু এ আর এম। তাহলে এই দুইটার মাধ্যমেই আমার সি জানা দরকার, মোমেন্টাম যদি জানা যায় তাহলে আমি এটার মোমেন্ট নির্ণয় করতে পারবো। তো এখানে আসলে এই যে সি এর মধ্যে দেখো একটা আলফা চলে আসছে, আবার তাহলে আমার মোমেন্টাম জানার জন্য কি লাগবে, সি এবং বি এর মধ্যবর্তী ডিস্টেন্স লাগবে। এই যে এখানে টি তো এই টি আছেই, আর সি হচ্ছে লোকেশনটা, তাহলে কোন জায়গায় নিব, আবার রেজিস্ট্যান্স দিয়ে আমি যে দেখালাম ট্রায়াঙ্গুলার হলে আমরা যেমন বলেছি যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন হলে টপ থেকে 1/3 হতো, আমরা সেন্ট্রয়েডটা জানি, কিন্তু এখানে সি এর ডিস্ট্রিবিউশন প্যারাবোলিক না ট্রাপিজয়েডাল না অন্য কোন শেপ, সেটা আমরা আমাদের জানারও প্রয়োজন নাই, আসলে জানি না বেসিক্যালি। তাহলে সি এর লোকেশনটা কোথায় নিব সেটাও টেস্ট রেজাল্টের মাধ্যমে আসবে। আমরা ধরে নিলাম যে টপ সারফেস থেকে মানে এক্সট্রিম কম্প্রেশন ফাইবার থেকে এই সি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে বেটা সি, তার মানে নিউট্রাল অ্যাক্সিস এর একটা ফ্র্যাকশন বেটা, বেটা সি নিব, এতটুকু পার্টে আছে। তাহলে আমি টোটাল ডেপথ ডি থেকে ইফেক্টিভ ডেপথ ডি থেকে যদি এই বেটা সি বাদ দেই তাহলে আমি মোমেন্টাম এই যে জেডটা পেয়ে যাচ্ছি। দেখো তাহলে আমার এক্ষেত্রে মোমেন্টাম হয়ে যায় জেড। তাহলে সি টাইমস জেডি হবে আমার মোমেন্ট, টি টাইমস জেডি হবে আমার মোমেন্ট। সো সেই জেড এর মধ্যে দেখো একটা টার্ম বেটা আছে, আবার সি এর মধ্যে একটা টার্ম আলফা আছে। এই দুইটাই আমরা কোথা থেকে পাবো, সেটার জন্য রিসার্চ রেজাল্ট যে ব্যবহার করা হয়েছে সেটাই আমরা সেখানে
করতে যাচ্ছি এখন দেখো। তো বেটা এর জন্য আমরা কি ভ্যালু, কোন ভ্যালু ইউজ করবো? দেখো, thus as indicated in figure 2.9, for a concrete of given strength it is only necessary to know alpha and beta in order to define completely the effect of complete compression stress. তাহলে আমার জাস্ট শুধু আলফা এবং বেটার ভ্যালু জানলেই হচ্ছে, এবং এই ভ্যালুগুলো আসবে রিসার্চ থেকে। এক্সটেন্সিভ ডাইরেক্ট মেজারমেন্টস as well as indirect evaluation of numerous beam tests, দেখো টেস্ট রেজাল্ট থেকে আসছে, নিউমেরিক্যাল ইভালুয়েশন অথবা ডাইরেক্ট মেজারমেন্ট মানে ডাইরেক্ট টেস্ট রেজাল্ট থেকে, have shown that the following values for alpha and beta are satisfactorily accurate. তো এইটা দেখো, এই যে আলফা এর ভ্যালু কত কত নিব, আলফা ইকুয়াল টু নিব 0.72 ফর এফ প্রাইম সি লেস দ্যান 4000 psi। এফ প্রাইম সি এর ভ্যালু যদি 4000 psi এর চেয়ে কম হয় তাহলে আলফা এর ভ্যালু ইকুয়াল টু নিব 0.72। কিন্তু যদি এফ প্রাইম সি এর ভ্যালু 4000 এর বেশি হয়, 4000 psi এর বেশি হয়, তাহলে প্রতি 1000 psi বেশি হওয়ার জন্য আলফা এর ভ্যালু 0.04 করে কমতে থাকবে। তার মানে আমি এখানে ইকুয়েশনটা আলফা এর ইকুয়েশন নিয়ে লিখে ফেলতে পারি। দেখো, আলফা ইকুয়াল টু 0.72 মাইনাস এফ প্রাইম সি মাইনাস 4000 ডিভাইডেড বাই 1000 টাইমস হচ্ছে 0.04। দেখো, এরকম করে ইকুয়েশন আমি ডেভেলপ করে ফেলতে পারি ফর এফ প্রাইম সি গ্রেটার দ্যান 4000 psi। 4000 এর ইকুয়াল হলেও 0.75, কিন্তু 4000 এর চেয়ে বেশি হলে প্রতি 1000 এর জন্য 0.04 করে কমতে থাকবে। তাহলে 500 psi যদি বেশি হয় তাহলে কি হবে, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি 4500 psi হয় তাহলে সেক্ষেত্রে কমবে হচ্ছে 0.02, তার মানে 0.7 হয়ে যাবে তখন আলফা এর ভ্যালু। অথবা যদি 5000 psi কংক্রিট হয় তাহলে আলফা এর ভ্যালু তখন কত হবে, 0.72 থেকে 0.04 বাদ যাবে, তার মানে 0.68 হবে। 6000 psi এর জন্য 0.64 হয়ে যাবে, এরকম ভাবে আসবে। কিন্তু 3000 psi যদি হয় তাহলে তার জন্য 0.72 নিতে হবে। দেখো, এই যে লেস দ্যান অর ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু। আর বেটা এর ভ্যালু কত নিতে পারবো সেটার জন্য এই যে সেকেন্ড ইকুয়েশন ইউজ করা যায়। বেটা ইকুয়ালস টু 0.425 ফর এ প্রাইম সি লেস দ্যান অর ইকুয়াল টু 4000 psi। কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ যদি 4000 psi এর চেয়ে কম হয় তখন বেটা এর ভ্যালু হচ্ছে 0.425 and decreases by 0.025 for every 1000 psi above 4000। তাহলে বেটা এর জন্য ইকুয়েশনটা আমরা এরকম লিখতে পারি যে বেটা মাইনাস 0.425 মাইনাস এটা হবে 0.425 মাইনাস এফ প্রাইম সি মাইনাস 4000 ডিভাইডেড বাই 1000 টাইমস হচ্ছে 0.025। প্রতি 1000 এর জন্য 0.025 করে কমতে থাকবে বেটা এর ভ্যালু। কিন্তু 4000 psi এর ইকুয়াল বা তার চেয়ে কম যদি হয় তাহলে বেটা এর ভ্যালু হবে 0.0425, 0.425 নট 0.425। তো এই ইকুয়েশন থেকে আমি আসলে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট দেখে আলফা এবং বেটা এর ভ্যালু এই দুইটা থেকে নির্ণয় করে নিতে পারবো। তাহলে আলফা এর ভ্যালু নির্ণয় করা হয়ে গেলে এই ইকুয়েশন দিয়ে আমি সি নির্ণয় করে ফেলতে পারবো, আর টি ইকুয়াল টু এএস এফএস নির্ণয় করে ফেলতে পারবো। আর মোমেন্ট নির্ণয় করতে পারবো কোন ইকুয়েশন দিয়ে, দেখো সেটাই আমরা যাচ্ছি সামনে। দ্য ডিক্রিজ ইন আলফা এন্ড বেটা, এই যে আলফা এবং বেটার ভ্যালু কেন কমছে, এই ক্রিটিক্যাল কোশ্চেন, এবং এটার অ্যান্সারও বিভিন্ন সময় জানতে চাওয়া হয় যে আলফা এর এবং বেটা এর ভ্যালু স্ট্রেন্থ বাড়ার সাথে সাথে কেন কমতে থাকে। তার অ্যান্সার হচ্ছে এখানে দেওয়া, দ্য ডিক্রিজ ইন আলফা এন্ড বেটা ফর হাই স্ট্রেন্থ কংক্রিট। দেখো, স্ট্রেন্থ যত বাড়ছে আলফা এবং বেটা এর ভ্যালু তত কমতেছে। সো ফর the decrease in alpha and beta for high strength concrete is related to the fact that such concretes are more brittle and show a more sharply curved stress strain plot with a smaller near horizontal portion। আমরা যে এই ফিগারের প্রথমটাতেই দেখে ফেলেছি অলরেডি যে যে যখন স্ট্রেংথ যে দেখো বাড়তেছে তখন কিন্তু শার্প ফেইলরটা হচ্ছে, এবং
কম স্ট্রেন এটা ফেলোর হচ্ছে, এবং এটা ফেলোর হয় হচ্ছে ব্রিটল মোডে, সাডেন ক্রাশিং হয়। আমি একটা শর্ট ভিডিও আমার ইউটিউবে আপলোড করেছি গত রাত্রেই, দেখে নিতে পারো যে লোয়ার স্ট্রেংথ কংক্রিট যেগুলোর স্ট্রেংথ সাধারণত 3000 পিএস এর চেয়ে কম, তাদের ফেলোরটা কেমন হয়। আর 3000 পিএস এর বেশি হলে, 3000 তো না আসলে 3500 পিএস এর বেশি হলে তখন সাডেন বাস্টিং হয়। আমার পার্থক্যটা আমার মনে হয় ভিডিও থেকে ক্লিয়ার, দেখে নিতে পারো। সো ওইটার জন্যই যদি হাই স্ট্রেংথ হায়ার হয়ে যায় তখন কংক্রিটটা বিটল হয়ে যায়, ফেইলরটা ক্রাশিং বাস্টিং টাইপের হয়, যে কারণে আসলে, এবং এই যে কম স্ট্রেনে ফেইলর হচ্ছে এর জন্য আলফা এবং বেটার ভ্যালু কমতে থাকতেছে। সো সেই সেই ইফেক্টটা অ্যাকাউন্ট করার জন্য আলফা এবং বেটার ভ্যালু আসলে কমতে থাকে। এই ফিগার 2.10 এ দেখো দিস সিম্পল রিলেশন, এই যে আলফা এবং বেটা এর ভ্যালু 4000 পিএসআই পর্যন্ত সেম, 0.72 এখানে আসছে আলফা এর ভ্যালু, 4000 এর পরে এই যে এরকম কমতে থাকবে। তো তুমি যদি এই ফিগার থেকে এক্স্যাক্টলি ব্যবহার করতে চাও, কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ যে নিচে এখানে কত আছে সেটা তুমি সেই লেভেলে আসো, এসে উপরে গিয়ে আলফা কে ইন্টারসেক্ট করলে বামে চলে আসো, দেখো এখান থেকেও আলফা এর ভ্যালু রিড করতে পারবা, আর বেটা এর ভ্যালুর জন্য বেটা বরাবর বামে চলে আসো, বেটাও রিড করতে পারবা। আর ইকুয়েশন থেকেও আমি যে যে ইকুয়েশন লিখলাম সেখান থেকে ক্যালকুলেট করতে পারো, অথবা জাস্ট মনে মনেও ক্যালকুলেট করে নিতে পারো যে আমার 6000 পিএসআই কংক্রিট, তাহলে 2000 বেশি, তাহলে 2000 এর জন্য কমবে হচ্ছে 0.048, আলফা এর ভ্যালু 0.048 কমবে, তাহলে 0.72 থেকে 0.048, 0.08 বাদ যাবে আর কি, 0.08 বাদ গেলে থাকবে হচ্ছে 0.64। এরকম ভাবে তুমি ক্যালকুলেট করে নিতে পারো। এনিওয়ে, তো এটা শেষ হলো, আমরা এখন চলে আসি মোমেন্ট ইকুয়েশন ডেভেলপমেন্টে। ইফ দিস এক্সপেরিমেন্টাল ইনফরমেশন ইজ অ্যাকসেপ্টেড, the ultimate strength can be calculated from the loss of equilibrium and from the assumption that plane cross sections remain plane. Equilibrium requires that horizontal forces summation equal to 0 হতে হবে ইকুইলিব্রিয়াম এর জন্য, এজন্য c equal to t লিখেছে, c equal to লেখা যায় আলফা f প্রাইম c bc, আর হচ্ছে t equal to লেখা যায় as fs। আর মোমেন্ট ইকুয়াল টু কত লেখা যাবে এখন, তাহলে অলসো দ্য বেন্ডিং মোমেন্ট বিং দ্য কাপল অফ দ্য ফোর্সেস c and t ক্যান বি রিটেন অ্যাজ either m equal to t times z or m equal to c times z। তো t যদি লিখি তাহলে t equal to হচ্ছে sfs, আর z equal to d minus beta c, আর এখানে c equal to alpha f prime c bc, d equal to d minus beta c। আর বেটা এর ভ্যালু তো আমরা জানি, আলফা এর ভ্যালু ওই যে ইকুয়েশন থেকে নিয়ে আসবো, তাহলে এই দুইটা ইকুয়েশন থেকেই কিন্তু আমি মোমেন্ট ক্যালকুলেট করতে পারবো। তা না করে দেখো এই দুটাকে আরো সিম্পলিফাই করা হচ্ছে, মানে সিম্পল একবারে, যাতে বাড়তি ক্যালকুলেশনের প্রয়োজন না হয় সেজন্য একবারে সিম্পল ফর্মুলাতে নিয়ে যাব। ফর টেনশন ফেইলিওর বাই ইল্ডিং অফ দ্য স্টিল এফএস ইকুয়াল টু এফওয়াই। সাপোজ এফএস টেনশন ফেইলিওর দিয়ে যদি আমার বিম ফেল করে তাহলে এফএস ইকুয়াল টু কত হবে, এফওয়াই হতে হবে। তো এই এফএস এর ভ্যালু ইকুয়াল টু যদি এখানে আমি ইনসার্ট করি, এই এফএস ইকুয়াল টু যদি এফওয়াই আমি এই যে এই ইকুয়েশনটা ইনসার্ট করি কি পাবো, সরি এখানে না, এই যে উপরের ইকুয়েশনটা, ইকুয়েশন 2.22 তে এখানে ইনসার্ট করি, যদি fy ইকুয়াল টু fs ইকুয়াল টু এটা লিখবো হচ্ছে fy, তাহলে এখানে তখন আলফা ইকুয়াল টু কত লেখা যায় দেখো, আলফা ইকুয়াল টু তখন আসবে তাহলে as fy ডিভাইডেড বাই f প্রাইম c bc, এটা আসবে। এখন আমরা আবার as ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছে as ওভার bd, আমরা রিইনফোর্সমেন্ট রেশিও ডিফাইন করি as ওভার bd করে, তাহলে as ইকুয়াল টু কি লেখা যায়, রো বিডি। তাহলে এখানে আমি as এর ভ্যালু ওই যে রো বিডি যদি ইনসার্ট করি এখানে দেখো, তাহলে রো বি ডি এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি বি সি, তাহলে এই বি বি কেটে গেল, এখানে আলটিমেটলি থাকলো হচ্ছে রো রো ডি এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি আর হচ্ছে সি, এরকম ভাবে থাকলো, এটা হচ্ছে আলফা ইকুয়াল। তো এইটাই দেখো নিচে এখানে সিম্পলিফাই করে লিখেছে, তাহলে আমি এখান থেকে আসলে সিটা নির্ণয় করে নিয়ে আসতে চাই, সিটা এইটারই পরের ইকুয়েশন লিখবো আমরা, সি ইকুয়াল টু তাহলে কত হবে, সি ইকুয়াল টু হবে
সি ইকুয়াল টু হবে সি ইকুয়াল টু রো রো ডি এফ ওয়াই ডিভাইডেড বাই আলফা এফ প্রাইম সি। তাহলে এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ। সি ইকুয়াল টু রো ডি এফ ওয়াই ডিভাইডেড বাই আলফা এফ প্রাইম সি। এই সি এর ভ্যালুটা, ওই সি এর ভ্যালুটা আমি এখন এই যে ইকুয়েশন 2.24 এ যদি ইনসার্ট করি, এইখানে সি এর ভ্যালু ইনসার্ট করে দিব, তাহলে কি আসবে দেখো, আলফা এফ প্রাইম সি বি সি টাইমস হচ্ছে ডি মাইনাস বেটা, আর এই যে সি ইকুয়াল টু আসছিল রো ডি এফ ওয়াই ওভার আলফা এফ প্রাইম সি, আর এখানে আসছে হলো এই যে একটা সি তো আছে, এই ইকুয়েশনটা চলে আসে। তো তাহলে দেখো এই যে সি ইকুয়াল টু এস এফ ওয়াই ওভার আলফা বিডি, রো ইকুয়াল টু এস ওভার বিডি লেখা যায়। এইটা আবার যদি আমি যে রিরাইট করি, তাহলে সি ইকুয়াল টু রো এফ ওয়াই ওভার আলফা এফ প্রাইম সি ডি লেখা যায়। সেইটাই যদি আমরা এই যে ইকুয়েশন 2.24 এ ইনসার্ট করি, 2.24 ইনসার্ট করি, এই যে এইটা যে হয় সেইটাই দেখো এইখানে ইকুয়েশন 2.27 আকারে চলে আসছে। ঠিক আছে, দেখো 27 আকারে চলে আসছে। এখানে একটু এই যে কাটাকাটি করা যায়, কিছু কাটাকাটি যায় কি, ডি টা কমন নিয়ে নেওয়া যায়। এই যে দেখো দুইটাতে এখানে ডি কমন নিয়ে নেওয়া যায়, এই ডি টা কমন নিয়ে বাইরে নিয়ে আসা যায়, তাহলে আলফা এফ প্রাইম সি বি ডি সি টাইমস হচ্ছে আহ বাকি অংশটুকু থাকে। তো সেইটাই এখানে লিখলো সিম্পলিফাই করে, এম ইউ প্রাইম ইকুয়াল টু, তাহলে এস এফ ওয়াই, আচ্ছা কোন কোন ইকুয়েশনটাতে বসালো, ইকুয়েশন 2.24 এ একবার বসাতে হবে, এটা পরের জন্য। আর ইকুয়েশন 2.23 তে আগে বসাও, ইকুয়েশন 2.23 তে আগে বসাও, তাহলে জাস্ট এই সি এর জায়গায় এই যে এটা বসালে এস এফ ওয়াই ডি মাইনাস বেটা টাইমস হচ্ছে এই যে সি এর ভ্যালু রো এফ ওয়াই ডি ডিভাইডেড বাই আলফা এফ প্রাইম সি। আমার মনে হয় বারবার ব্যাক এন্ড ফোর্থ না গিয়ে আমরা জাস্ট ফলো করে যাই, তাহলেই হবে। এটা যে আসছে এটা ভেরিফাইড, এটা এখানে ভুল নাই। তাহলে ইকুয়েশন 2.23 তে আমরা যদি সি এর ভ্যালু ইনসার্ট করি এক কথায়, তাহলে এই যে এটা পেলাম। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবং with the specific experimental obtained values for alpha and beta given previously, this becomes, দেখো খেয়াল করে এই ইকুয়েশনটাতে আমি যদি এখন আলফা এবং বেটার ভ্যালু বসাতে থাকি, যে কোনো কম্বিনেশন অফ যে কোনো ভ্যালু অফ এফ প্রাইম সি এর জন্য, এফ প্রাইম সি এর যে কোনো ভ্যালু এর জন্য আলফা এবং বেটা এর রেশিও, সরি বেটা বাই আলফা রেশিও, এই যে এইটা বেটা বাই আলফা রেশিও যে কোনো স্ট্রেস অফ কংক্রিটের জন্যই, বেটা এর ভ্যালু দেখো আমরা যদি 4000 পিএসআই নেই, তাহলে বেটা এর ভ্যালু হচ্ছে 0.425 ডিভাইডেড বাই আলফা এর ভ্যালু হচ্ছে 0.7। এটা যদি করো দেখো আসে হচ্ছে 0.58 সামথিং, তো আমরা রাউন্ড আপ করে 0.59 নিতে পারি। এটা হচ্ছে যখন এফ প্রাইম সি ইকুয়াল টু লেস দ্যান অর ইকুয়াল টু 4000 পিএসআই। কিন্তু যদি 5000 পিএসআই হয়, তাহলে কি বেটা বাই আলফা রেশিও 0.59 থাকে? অবশ্যই থাকবে। দেখো ফর অল এফ প্রাইম সি আমি এইভাবেই লিখবো। কিরকম, আমরা যদি 5000 এর জন্যই দেখি, বেটা বাই আলফা রেশিও 5000 এর জন্য যদি নেই, তাহলে বেটা এর ভ্যালু কমবে হচ্ছে 0.0, কত করে কমবে, 0.054 করে, না 0.0525 করে কমবে। তাহলে 5000 এর জন্য বেটা এর ভ্যালু হবে 0.4, আর 5000 পিএস এর জন্য আলফা এর ভ্যালু হবে 0.68। তো এটা আমরা এখানে করে দেখতে পারি যে বেটা বাই আলফা ইকুয়াল টু, তাহলে 0.40 ডিভাইডেড বাই 0.68। তো এইটার রেশিও আমি যদি ক্যালকুলেটরে করেই তোমাদের বলি, 0.4 ডিভাইডেড বাই 0.68 হচ্ছে 0.588, দ্যাট মিনস 0.59। তো তাহলে তুমি যদি অনুরূপভাবে 6000 পিএসআই থেকে 8000 পিএসআই পর্যন্ত ক্যালকুলেট করো, এই বেটা বাই আলফা রেশিও সবগুলোর জন্যই আসলে
0.59ই হবে, যে কারণে এই যে বেটা বাই আলফা রেশিও এটা ইকুয়াল টু এখানে 0.59 লিখেছে দেখো। এফ ওয়াই থাকলো, এফ প্রাইম সি থাকলো, রো রো ই থেকে গেল। তো এইটাই হচ্ছে আমার ডিজাইনের একটা ইকুয়েশন। আলটিমেট স্ট্রেন্থ নির্ণয় করতে পারবো ইকুয়েশন দিয়ে। এখানে দেখো স্টিলের ইনফরমেশন আছে, এখানে স্টিলের স্ট্রেস এবং স্টিলের এরিয়া দিয়ে ক্যালকুলেট করা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, স্টিলের ইল্ড স্ট্রেংথ আছে, ইফেক্টিভ ডেপথ ডি আছে। তো এই ফর্মুলা ইউজ করে আমরা মোমেন্ট স্ট্রেংথ অফ কংক্রিট বিম নির্ণয় করতে পারবো। তো এটা ওটা কখন করতে পারবো খেয়াল করে দেখো, যখন টেনশন ফেইলিওর অফ স্টিল হবে। কেয়ারফুলি, টেনশন ফেইলিওর অফ স্টিল আগে হবে কংক্রিট ফেইলিওরের পূর্বে। তার মানে এইটা হচ্ছে আন্ডার রিইনফোর্সড বিমের ডিজাইনের ইকুয়েশন। এই ইকুয়েশনটা যে ইউজ করতে পারবা সেটা কোন বিমের জন্য? ফর আন্ডার রিইনফোর্সড বিম। যেই বিমের ফেইলিওরটা হবে টেনশন ইল্ডিং এর মাধ্যমে, কংক্রিটের ক্রাশিং হওয়ার পূর্বেই টেনশন জোনের স্টিলের ইল্ডিংটা হবে, সেই ধরনের বিম যদি হয় সেটাকে আমরা আন্ডার রিইনফোর্সড বিম বলি। এবং তার জন্য আমরা এই যে ইকুয়েশন ডেভেলপ করলাম, আমরা এটাকে বলছি ফর আন্ডার রিইনফোর্সড বিম। এই ইকুয়েশন ভ্যালিড ফর আন্ডার রিইনফোর্সড বিম, তার মানে ফেইলিওরটা যদি টেনশন এর স্টিল দিয়ে ইনিশিয়েট হয়, কিন্তু কংক্রিটের কম্প্রেশন দিয়ে যদি ফেইলিওর ইনিশিয়েট হয়, স্টিলের ইল্ডিং হওয়ার পূর্বেই কংক্রিটের কম্প্রেশন যদি ফেল হয়ে যায়, তাহলে সেটা তো আবার রিইনফোর্সড বিম আমরা বলছি। এবং তার ফেইলিওর কিভাবে হবে দেখো এখানে বলা হচ্ছে, অন দ্য আদার হ্যান্ড ফর কম্প্রেশন ফেইলিওর দ্য ক্রাইটেরিয়ন ইজ দ্যাট দ্য কম্প্রেশন স্ট্রেইন ইন দ্য কংক্রিট বিকামস এপসাইলন সি ইকুয়াল টু 0.003 অ্যাজ প্রিভিয়াসলি ডিসকাসড। আমরা এটা অলরেডি ডিসকাস করে ফেলেছি। দ্য স্টিল স্ট্রেস এফএস not having reached the yield point is proportional to the steel strain epsilon s, that is according to Hooke's law. তাহলে স্টিলের স্ট্রেস এখনো ইল্ডিং এ পৌঁছায় নাই, তাহলে স্টিলের স্ট্রেস এফএস আছে কত, আমরা সেটা বের করব কিসের থেকে? এটার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে। আসলে আমি যদি করেসপন্ডিং কংক্রিটের স্ট্রেন যদি 0.003 জানি, এই যে স্ট্রেন ডায়াগ্রাম থেকে, এই স্ট্রেন ডায়াগ্রাম থেকে ওভার রিইনফোর্সড বিমের জন্য এপসাইলন সি এর ভ্যালু আমরা জানি হচ্ছে 0.003, 0.003, সরি আমি লিখতে একটা শূন্য কম করেছি, 0.003। কিন্তু স্টিলের স্ট্রেস ইল্ডিং এ পৌঁছায় নাই, তাহলে স্টিলের স্ট্রেস কত হবে সেটা ধরলাম এফএস, এবং তা নির্ণয় করা যাবে হচ্ছে এই যে স্ট্রেইন ডায়াগ্রাম থেকে। আসলে তো এটার স্ট্রেইন ডায়াগ্রাম, স্ট্রেইন ইকুয়াল টু আমরা হুকের ল জানি যে স্ট্রেস ইকুয়াল টু এফএস ইকুয়াল টু মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল টাইমস হচ্ছে তার স্ট্রেইন। তাহলে সেখান থেকে স্ট্রেইন এস এস এপসাইলন এস ইকুয়াল টু এফএস ডিভাইডেড বাই ইএস লেখা যায়। তাহলে আমি এই স্ট্রেইনটা কিন্তু মেজার করতে পারি, জাস্ট এই যে লিনিয়ার সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কংক্রিটের স্ট্রেইন যদি তুমি জানো, নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ সি যদি জানো, ইফেক্টিভ ডেপথ ডি যদি জানো, তাহলে স্টিলের স্ট্রেইন কত হবে সেটা আমি জানি। আর স্টিলের স্ট্রেইন যদি জানি, মডুলাস অফ ইলাস্টিসিটি আমি জানি, তাহলে স্টিলের স্ট্রেস কত হবে সেটা আমি জানতে পারবো। তো বেসিক্যালি এখানে এইরকম ভাইস ভার্সা ওয়েতে ক্যালকুলেট করতে হবে। তাহলে ওভার রিইনফোর্সড বিমের জন্য আমরা আলটিমেটলি এই যে এই স্ট্রেন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লিখতে পারবো। দেখো সিমিলার ট্রায়াঙ্গেল থেকে এই যে সি ইকুয়াল টু এপসাইলন সি ডিভাইডেড বাই এপসাইলন এস প্লাস সি আবার ডি, এটা লেখা যায়। আমার মনে হয় এটাও আমি একটু ডিরাইভ করে এখানে দেখাতে পারি তোমাদের। এই দুইটার মধ্যে এখন যদি আমরা রিলেশনশিপ লিখতে চাই, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেল এই যে এইটার থেকে আর নিচেরটার থেকে কি পাবো? এপসাইলন সি ডিভাইডেড বাই এপসাইলন সি লিখলাম, ইকুয়াল টু তাহলে লিখতে হবে ডি মাইনাস সি, এই যে এইটুকু নিচের এটা, ডি মাইনাস সি ডিভাইডেড বাই এপসাইলন এস। তাহলে আমার এইখানে উদ্দেশ্য হলো সিটাকে আলাদা করে ফেলা। তাহলে সি টাইমস এপসাইলন এস ইকুয়াল টু ডি ডি টাইমস এপসাইলন সি মাইনাস সি টাইমস এপসাইলন সি। তো সি
এই সিটাকে যদি এই পাশে ট্রান্সফার করে নিয়ে আসে এবং সি কমন নিয়ে বাকিটুকু ডান পাশে নিয়ে নাও, তাহলে কি থাকে দেখো, এপসাইলন সি ওভার এপসাইলন এস প্লাস এপসাইলন সি এরকম আসে। এপসাইলন সি টাইমস হচ্ছে এখানে যে ডি ছিল, তাহলে সি ইকুয়াল টু এই যে এই ইকুয়েশনটা লেখা যায়, যেখানে এপসাইলন সি ইকুয়াল টু হচ্ছে 0.003, সি ইকুয়াল টু তাহলে 0.003 ডিভাইডেড বাই এফ 0.003 প্লাস এপসাইলন এস, স্টিলের স্ট্রেন আমি জানি না, টাইমস হচ্ছে ডি। এই যে এই ইকুয়েশনটা যে লেখা যায় আমরা এই যে সিমিলার ট্রায়াঙ্গেল থেকে, এবং আবার রিইনফোর্সড বিমের জন্য স্ট্রেন ইকুয়াল টু 0.003 জানি, সেটা দিয়েই লিখলাম। তাহলে ওই ইকুয়েশনটাই দেখো এখানে লিখেছে, এক্স্যাক্টলি সেই ইকুয়েশনটা এখানে লিখেছে, সি ইকুয়াল টু 0.003 ডিভাইডেড বাই এপসাইলন এস প্লাস 0.003 ডি, আর এপসাইলন এস ইকুয়াল টু এই যে এফএস ডিভাইডেড বাই ইএস, মডুলাস অফ ইলাস্টিসিটি ইএস, সেটা দিয়ে লেখা যায়। তো এই ইকুয়েশন থেকে সি এর ভ্যালু পেলাম। এই সি এর ভ্যালুটা এখন যদি আমরা ইকুয়েশনে যে 2.24 এ কংক্রিটের যেটা সেটাতে বসাই, তাহলে কংক্রিট দিয়ে স্ট্রেন্থ পাবো। আচ্ছা, কংক্রিট দিয়ে আমরা স্ট্রেন্থ পাবো, তাহলে টেনশন স্টিলের জন্য যখন টেনশন ফেলিওর হবে, আমি মনে হয় প্রথমটাতে প্রথমে এই ইকুয়েশন 2.24 এ ইনসার্ট করতে বলেছিলাম, কিন্তু না, যখন আমরা টেনশন স্টিল ফেলিওর হবে তখন স্টিলের টেনশনের ইকুয়েশন যেটা সেইটা দিয়েই আমি মোমেন্ট ইকুয়েশন ডেভেলপ করব, এবং সেইটাই অনুযায়ী আমরা পেয়েছি হচ্ছে এই যে এই ইকুয়েশন ফর আন্ডার রিইনফোর্সড বিম, এই দুইটা ইকুয়েশন বা সিম্পলিফাইড এটা ফর আন্ডার রিইনফোর্সড বিম। আর যদি আমি এই যে সি এর এই ভ্যালুটা এখন ইকুয়েশন 2.24 এ বসাই, তাহলে আমি হচ্ছে এম ইকুয়াল টু কংক্রিটের স্ট্রেংথ পাবো। এই যে সি এর ভ্যালু এখন এখানে, এই সি এর ভ্যালুটা, এই সি এর ভ্যালুটা তুমি হচ্ছে ওই যে ইকুয়েশন লাস্টে যেটা আমরা দেখে আসলাম, কত ইকুয়েশন, ইকুয়েশন 2.28, এই ইকুয়েশনটা যদি এখন এই ইকুয়েশন থেকে সি এর ভ্যালু যদি ইকুয়েশন 2.24 ইনসার্ট করো, তাহলে কংক্রিট দিয়ে স্ট্রেংথ তুমি পাবে, এবং সেটা হবে ফর আওয়ার রিইনফোর্সড বিম, ফর আওয়ার রিইনফোর্সড বিম। আমরা এই ইকুয়েশনটা ডিজাইন ইউজ করব ফর আওয়ার রিইনফোর্সড বিম। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন ডিজাইনার হিসেবে ডিজাইন করতে চাই, আমরা ওভার রিইনফোর্সড বিম হিসাবে কোনো বিমকে ডিজাইন করতে চাই না, এমন ভাবে ডিজাইন করি যাতে করে সেটা আন্ডার রিইনফোর্সড বিম হয়। উদ্দেশ্য কি সেটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেইন করেছি, অনেকবার এক্সপ্লেইন করেছি। এখন আসো এমন একটা বিম যেটাতে ওই যে ব্যালান্সড ফেইলিওর হবে, তার মানে যেই মুহূর্তে স্টিলের টেনশন ইল্ডিং হবে, মানে টেনশন স্টিলের ইল্ডিং হবে, ঠিক সেই মুহূর্তে কংক্রিটের ক্রাশিং যদি হতে হয়, তাহলে এই ধরনের ফেইলিওরটাকে আমরা ব্যালান্সড ফেইলিওর বলতেছি। এবং যেই স্টিল রিইনফোর্সমেন্ট রেশিওতে এই ফেইলিওরটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যালান্সড স্টিল রেশিও। দেখো, ব্যালান্সড স্টিল রেশিও, আমরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে এটাকে ব্যালান্সড, এর করেসপন্ডিং যে স্ট্রেস রেশিও ছিল সেটা ছিল ব্যালান্সড স্ট্রেস রেশিও, আমার বিশ্বাস তোমাদের মনে আছে, এই যে ব্যালান্সড স্ট্রেস রেশিও একটা ছিল এখানে। ব্যালান্সড স্ট্রেস ডিজাইন খেয়াল করো, এখানে কি হয়েছিল যে আহ, যেই স্টিল রিইনফোর্সমেন্ট রেশিওতে কংক্রিটের যেমন তার অ্যালোয়েবল স্ট্রেস পৌঁছে যায়, আবার স্টিলও তার অ্যালোয়েবল স্ট্রেসে পৌঁছে যায়, সেই স্টিলটাকে বলেছিলাম ব্যালান্সড স্ট্রেস ডিজাইন, মানে সেই ডিজাইনটাকে বলেছিলাম ব্যালান্স স্ট্রেস ডিজাইন, এবং এই স্টিল রেশিওকে বলেছিলাম ব্যালান্সড স্ট্রেস স্টিল রেশিও। খেয়াল করে এখানে স্ট্রেস শব্দটা একটু অতিরিক্ত আছে, এটা হচ্ছে ব্যালান্সড স্ট্রেস স্টিল রেশিও। আর এখন আমরা যেটা আলটিমেট স্টিল ডিজাইনে পড়তেছি সেটাকে বলা হচ্ছে ব্যালান্সড স্টিল রেশিও, রো বি। আগেরটা ছিল রো ই, ব্যালান্সড স্টিল রেশিও, রো ব্যালান্সড স্ট্রেস স্টিল রেশিও, রো ই, ডব্লিউএসডি মেথডে। আর এখন আমরা পড়তেছি ব্যালান্সড স্টিল রেশিও, রো বি। তো এইটা কিভাবে নির্ণয় করা যায়, ওই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম থেকে স্টিলেরও যখন ইল্ডিং হবে, জাস্ট উপরের যে ইকুয়েশন 2.28 এর ওখানে
এফএস ইকুয়াল টু এফ ওয়াই লিখে দাও। এখানে এফএস এর জায়গায় এফ ওয়াই লিখে দাও। তার মানে স্টিলেরও যখন ক্রাশিং হবে, তার মানে স্টিলের ক্রাশিং হওয়া মানে তার স্ট্রেন 0.003 তে পৌঁছে যাওয়া, আর স্টিলের ইল্ডিং হবে, তার মানে স্টিলের স্ট্রেস হয়ে যাবে ইল্ড স্ট্রেসের সমান। এটা পাবো আমরা এই যে এফ ওয়াই ডিভাইডেড বাই ইএস করে ব্যালান্স, এখানে স্টিলের ইল্ড স্ট্রেনটা হবে। আর এভাবে করে আমরা কিন্তু তাহলে ব্যালান্সড স্টিল রেশিও রো বি এর ভ্যালুটা যেভাবে পেয়ে যেতে পারি। তো এই স্ট্রেসেসে সরি এই স্টিলের চেয়ে আমাদের স্টিল রিইনফোর্সমেন্ট যদি কম থাকে, তখনই আমরা সেই বিমটাকে আন্ডার রিইনফোর্সড বলবো। তো আমরা এই বিম ডিজাইনে দেখব এবং চেকও করব যে আমার স্টিল রিইনফোর্সমেন্ট রেশিও কি ব্যালান্সড স্টিলের চেয়ে বেশি হয়ে যাচ্ছে না কম হয়ে যাচ্ছে। যদি বেশি হয়ে যায় তাহলে ওভার রিইনফোর্সড বিমের জন্য মোমেন্টের যে ইকুয়েশন সেটা ইউজ করব, আর যদি কম হয় তাহলে আন্ডার রিইনফোর্সড বিমের জন্য মোমেন্টের যে ইকুয়েশন সেটা ইউজ করব। ঠিক আছে? সো এখানে কেয়ারফুল থাকতে হবে। আর in a well designed member the actual steel ratio is kept well below the balanced steel ratio rho b। কেন? কারণ কিন্তু বলেছি যে আমরা আন্ডার রিইনফোর্সড বিম ডিজাইন করতে চাই যাতে করে ফেইলিউরটা ডাকটাইল টাইপের হয়। আমরা যে ওয়ার্নিং যে পাই, এটার এই বিহেভিয়ারটাকে আমরা ডাকটাইল বিহেভিয়ার বলি। আর স্টিলের এই বিহেভিয়ারটা আছে, যেজন্য স্টিল রিইনফোর্সমেন্টকে আমরা কিন্তু রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করি। তো তাহলে ফর্মুলাও আমরা পেয়ে গেলাম। খেয়াল করো আমাদের যে ওভার রিইনফোর্সড বিম আসলে খুব বেশি ইউজ হবে না, বরং আন্ডার রিইনফোর্সড বিম হিসাবে মোস্ট অফ দা বিম ডিজাইন করা হয়। এমনকি চেক করতে গেলেও ওই যে রিভিউ প্রবলেম যেটা পাবো সেটা এই বিমই হবে মোস্ট অফ দা ক্ষেত্রে, মোস্ট অফ দা কেসেস। সো এইটারই বেশি ইউজ হবে আমাদের। আর যদি ওভার রিইনফোর্সড হয়ে যায় তাহলে অবশ্যই আমরা এই যে এই ইকুয়েশনটা ইউজ করব এবং এখানে সি এর ভ্যালু নির্ণয় করব হচ্ছে ইকুয়েশন 2.28 দিয়ে। তো এখন আমরা একটা এক্সাম্পলে যাব। এই এক্সাম্পলটাতে বলা হচ্ছে, দেখো আমাদের অ্যাকচুয়াল এক্সাম্পল হচ্ছে এই যে এইটা, ডিটারমাইন দ্য আলটিমেট মোমেন্ট mu প্রাইম at which the beam of the previous example will fail। আমরা প্রিভিয়াস বিমটাকে ডব্লিউএসডি মেথডে ডিজাইন করে আসছি, ডব্লিউএসডি মেথডে এই বিমটা ডিজাইন করেছি। এখন আলটিমেট স্ট্রেংথ ডিজাইনে তোমাকে এটার মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেট করে বলতে হবে যে সে কত মোমেন্ট ক্যাপাসিটি মোমেন্ট ক্যালকুলেট করতে পারে, মোমেন্ট ক্যারি করতে পারে। তো অরিজিনাল ইনফরমেশন গুলা এই যে এক্সাম্পল এটাতে দেওয়া আছে, সেজন্য আমি এখানে ইনফরমেশন এই এক্সাম্পলটার স্টেটমেন্ট নিয়ে আসছি। দেখো a rectangular beam has the dimensions of b equal to 10 inch, t equal to t মানে হচ্ছে টোটাল ডেপথ, এই এইচ বলতে পারো equal to 25 inch and d equal to 23 inch and is reinforced with 3 number 8 bars so that as equal to 2.35 square inch। রিইনফোর্সমেন্টের এরিয়া দেওয়া আছে, ইফেক্টিভ ডেপথ দেওয়া আছে, টোটাল ডেপথ দেওয়া আছে, উইডথ দেওয়া আছে বিমের। The concrete cylinder strength is F prime C equal to 3000 psi and the tensile strength in bending modulus of rupture is 4050 psi। The yield point of the steel is 40,000 psi। The stress strain curves of the materials being those of figure 2.2। এটার প্রয়োজন হবে না। Determine the stress caused by bending moment m equal to 40 feet cubes। আগেরটা ছিল এই যে এটা ইকুয়েশন, এটা ছিল আগের প্রবলেম। ঠিক আছে, আমাকে এখানে জাস্ট স্ট্রেস নির্ণয় করতে বলা হয়েছিল এবং নিউট্রাল অ্যাক্সিস নির্ণয় করে আমরা দেখে আসছিলাম যে কত ছিল সেখানে। তো এখন ওই একই বিম আমি যদি এর মোমেন্ট ক্যাপাসিটি, আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা নির্ণয় করতে চাই, কিভাবে করব? ডিটারমাইন দ্য আলটিমেট মোমেন্ট এট হুইচ দ্য বিম ফেইল। এই আগের বিমটাই যদি ফেইল করে, এখন ফেইলরের পূর্ব মুহূর্তে সে কত আলটিমেট মোমেন্ট ক্যারি করতে পারে সেটা নির্ণয় করব। তার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমেই এটা যাচাই করে নিতে হবে যে এটা কি আন্ডার রিইনফোর্সড বিম নাকি ওভার রিইনফোর্সড বিম। আমি কোন ইকুয়েশন ব্যবহার করে মোমেন্ট ক্যালকুলেট করব? ওভার রিইনফোর্সড বিমেরটা নাকি আন্ডার রিইনফোর্সড বিমেরটা? তাহলে আমাকে প্রথমেই এটা রিইনফোর্সমেন্ট রেশিও, ব্যালান্সড স্টিল রেশিও যেটা তার চেয়ে কম নাকি বেশি সেটা যাচাই করতে হবে। যদি কম হয় তাহলে আন্ডার রিইনফোর্সড, যদি বেশি হয় ওভার রিইনফোর্সড। তো আমি প্রথমেই এটা রিইনফোর্সমেন্ট রেশিও যে রো ইকুয়াল টু এস ওভার বিডি করে নিলাম। এস দেওয়া আছে 2.35 স্কয়ার ইঞ্চ, বি হচ্ছে 10 ইঞ্চ, ডি হচ্ছে 23 ইঞ্চ, সবই বলে দেওয়া আছে এখানে। যদি ইফেক্টিভ ডেপথ ডি না দেওয়া থাকতো, শুধু টোটাল ডেপথ দেওয়া থাকতো, তাহলে
এক লেয়ার রিইনফোর্সমেন্ট ধরে টোটাল ডেপথ 25 ইঞ্চ থেকে 2.5 ইঞ্চ বাদ দিতাম, তাহলে 22.5 ইঞ্চ আসতো হয়তো। এখানে একটু বেশি 23 ইঞ্চ দিয়েছে। তাহলে এইভাবে আমরা রিইনফোর্সমেন্ট রেশিও রো পেয়ে গেলাম 0.0102। এখন আমরা ব্যালান্সড স্টিল রেশিও ক্যালকুলেট করব এই ইকুয়েশনের মাধ্যমে। এই যে ইকুয়েশনটা, এটাও মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। রো বি ইকুয়াল টু আলফা টাইমস 0.003 ওভার এফ ওয়াই এফ ইএস প্লাস 0.003 এফ প্রাইম সি এফ ওয়াই। ঠিক আছে, এইটা এখানে ইউজ করতে হবে। তো ব্যালান্সড স্টিল রেশিও রো বি, আমরা এই যে রো ইকুয়াল টু যে ছিল, দেখো রো ইকুয়াল টু এস ওভার বিডি, আবার সি ইকুয়াল টু যা ছিল, এই সব মিলিয়ে আলটিমেটলি কম্বাইন করে এখানে নিচে যে ইকুয়েশন পেয়েছি 2.29 রো বি এর জন্য, সেইটার থেকেও আমি আর একটা রো ব্যালান্স স্টিল রেশিও রো বি পাবো। তো এখানে 0.003 এফ ওয়াই ইকুয়াল টু যে 4000 বলা আছে আমাদের প্রবলেমের জন্য, দেখো এফ ওয়াই ইকুয়াল টু 4000 পিএসআই, 40,000 পিএসআই, সরি 40,000 পিএসআই, সেটা এখানে ইনসার্ট করো। তারপরে ইএস হচ্ছে 29,000 কেএসআই, সেটা কারণ 1000 গুণ করে পিএসআই তে নিয়ে আসো। এফ প্রাইম সি ইকুয়াল টু 3000 পিএসআই নাকি 4000 পিএসআই বলা আছে, এফ ওয়াই ইকুয়াল টু 40,000 পিএসআই। আর আলফা এর ভ্যালু 53,000 পিএসআই কংক্রিটের জন্য আলফা এর ভ্যালু 0.72। তো এই সমস্ত ইকুয়েশন ইউজ করে আমি দেখো রো বি এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলেছি 0.0373। আচ্ছা, আমার মনে হয় এখানে ক্যালকুলেট করেই তোমাদের দেখাই। রো বি এর ভ্যালু হচ্ছে 3000 ও 4000। এখানে আমরা ক্যালকুলেট করেই দেখি আমাদের প্রবলেমটার জন্য রো বি এর ভ্যালু কত আসে। আলফা হচ্ছে 0.72 টাইমস, উপরে থাকবে 0.003, নিচে হচ্ছে এফ ওয়াই হচ্ছে 40 কেএসআই লিখলাম নিচে, তাহলে 29,000 কেএসআই লিখতে পারবো, প্লাস হচ্ছে 0.003 টাইমস হচ্ছে এফ প্রাইম সি এর ভ্যালু 3000 পিএসআই, তাকে আমি কেএসআই তে লিখলাম 3, আর এফ ওয়াই হচ্ছে 40,000 পিএসআই, তাকে কেএসআই তে লিখলাম 40। তো এইটা ইকুয়াল টু আমার আলটিমেটলি কি আসে সেটা দেখা যাক। আমি একটু ক্যালকুলেট করে তোমাদের বলছি। 0.003 ডিভাইডেড বাই 40 ডিভাইডেড বাই 20, আমি ক্যালকুলেট করেই বলি। 40 ডিভাইডেড বাই 40 29,000 প্লাস 0.003 ডিভাইডেড বাই आंसर টাইমস 3 ডিভাইডেড বাই 40 টাইমস হচ্ছে 0.72। এটা আসছে 0, অন্য কানাডার লিখি 0.0369, এরকম আসছে 0.0369। আমরা দেখি ওরা কতটুকু লিখেছে। এখানে ওরা ক্যালকুলেট না করে 0.373 লিখেছে। এই যে এই ভ্যালুটা দেখো, এটা হচ্ছে রো বি এর ভ্যালু, এন্ড দ্য ব্যালান্সড স্টিল রেশিও রো বি ইজ ইকুয়াল টু 0.0373, আমরা পেয়েছি 0.0369। ওই আগে হচ্ছে স্লাইড রুল ইউজ করতো, সেই জন্য কিছুটা অফ আছে। তো তাহলে দেখো রো যেটা পেলে তুমি, রোটা রো বি এর চেয়ে কম না বেশি? রো ইজ লেস দ্যান রো বি বেস, 0.0102 0.0373 থেকে কম, তাহলে রো ইজ লেস দ্যান রো বি, তার মানে কি আন্ডার রিইনফোর্সড বিম। তাহলে আন্ডার রিইনফোর্সড বিমের জন্য আমার যে ইকুয়েশন ছিল মোমেন্ট স্ট্রেন্থ নির্ণয় করার, সেই ফর্মুলাটা ইউজ করব। তাহলে মোমেন্ট স্ট্রেন্থ নির্ণয় করার ফর্মুলা এমইউ প্রাইম ইকুয়াল টু কি ছিল, আমরা একটু এই যে এটাই লিখে আসি। ইকুয়াল টু হচ্ছে এই যে এস এফ ওয়াই ডি, এস এই ইকুয়েশনটা এস এফ ওয়াই ডি টাইমস 1 মাইনাস 0.59 এফ ওয়াই ডিভাইডেড বাই প্রাইম 0, এস এফ ওয়াই ডি আমরা এখানে যদি ইকুয়েশন লিখতে চাই, এ এস টাইমস হচ্ছে এফ ওয়াই, তারপরে টাইমস হচ্ছে ডি,
আর এর সাথে আছে 1 মাইনাস 0.59 টাইমস এফ ওয়াই ডিভাইডেড বাই এফ প্রাইম সি, আর এখানে আছে আরো রো। তাহলে দেখো এই যে এস 2.35, এফ ওয়াই হচ্ছে 40,000 পিএসআই, টি হচ্ছে 23 ইঞ্চ, 1 মাইনাস 0.59, এফ ওয়াই হচ্ছে 40,000 ডিভাইডেড বাই প্রাইম সি হচ্ছে 3,000, রো হচ্ছে 0.012 ইকুয়াল টু পেয়ে গেলাম। এটা অবশ্যই পাউন্ড এন্ড ইঞ্চিতে আসবে। তাকে 1000 দিয়ে গুণ করলে ভাগ করলে পাউন্ডকে কিপে নেওয়া যাবে, 12 দ্বারা ভাগ করলে এটাকে 1000 দ্বারা ভাগ করলে পাউন্ড থেকে কিপে যাবে, আবার 12 দ্বারা ভাগ করলে ইঞ্চ থেকে ফিটে যাবে। তাহলে এইভাবে করেই কিন্তু আসছে 165 কিপ ফিট। তো এটা হচ্ছে আমার মোমেন্ট স্ট্রেংথ, এটাই আমি এখন বলে দিতে পারলাম। কিন্তু আমরা জাস্ট একটা ইন্টারেস্টিং কম্পারিজনটা করব, সেটার জন্য আমি এখানে সি নির্ণয় করব। যে সি নির্ণয়ের জন্য যে ফর্মুলা ছিল সি ইকুয়াল টু, দেখো সি ইকুয়াল টু আমাদের যে ফর্মুলা ছিল আমরা একটু আগে ডেভেলপ করে আসছি, আমি এখানে আবার লিখছি রো এফ ওয়াই ডিভাইডেড বাই আলফা প্রাইম সি, আর হচ্ছে এখানে ডি ছিল, সেটা দিয়ে আমি এর নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ক্যালকুলেট করে দেখলাম। এটার আসছে এখন কত, আলটিমেট স্ট্রেংথে ফেইলরের পূর্ব মুহূর্তে এটা নিউট্রাল অ্যাক্সিস ডেপথ হয়েছে 4.35 ইঞ্চ। তো এইটার সাথে আমরা পূর্বের এই আগের অবস্থাগুলো যখন ওয়ার্কিং স্ট্রেস মেথডে করেছি এবং তার পূর্বে বিমটা যখন ক্র্যাকও আসে নাই তখন যে ইফেক্টিভ ডেপথ ক্যালকুলেট করেছি, মানে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ক্যালকুলেট করেছি, তাদের মধ্যে পার্থক্যগুলো একটু বুঝবো, পার্থক্যগুলো একটু দেখবো। এখানে আমরা আগের এক্সাম্পলে করেছি, তোমরা রেফার করতে পারো, বাট আমি জাস্ট কত কত পেয়েছিলাম সেটা এখানে একটু বলবো। In previous calculations, it was found that at low loads, when the concrete had not yet cracked, যখন কংক্রিট ক্র্যাকও করে নাই তখন নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ছিল দেখো 13.3 ইঞ্চ। যখন টেনশনের কংক্রিটও ক্র্যাক করে নাই, মানে আনক্র্যাক সেকশন অ্যানালাইসিস যখন করেছিলাম, তোমাদের করিয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, প্রথম বা দ্বিতীয় ক্লাসে হয়তো, তখন নিউট্রাল অ্যাক্সিস ডেপথ ছিল 13.3 ইঞ্চ। আর at higher loads, when the tension concrete cracked but stresses were still sufficiently small to be elastic, তার মানে ওয়ার্কিং স্ট্রেস প্রিন্সিপালে আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম তখন নিউট্রাল অ্যাক্সিস ডেপথ পেয়েছিলাম 7.97 ইঞ্চ। তাহলে আনক্র্যাকড সেকশনের তুলনায় ক্র্যাকড বাট লিনিয়ার, ম্যাটেরিয়াল স্ট্রেস লিনিয়ার, সেরকম কন্ডিশনে দেখো নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কম। তার মানে ক্র্যাকিং শুরু হলো আর কি, ক্র্যাকিং শুরু হয়ে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কমে গেল, মানে বিমের ইফেক্টিভ অংশ কিন্তু কমে যাচ্ছে। Immediately before beam fails, as just has been shown, this distance has further decreased to 4.35 inch. Excuse me. বিমটা জাস্ট ফেল করার পূর্বে মুহূর্তে দেখো তার নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ কত হচ্ছে, আমরা এই যে আলটিমেট স্ট্রেংথ মেথডে নির্ণয় করে নিলাম, এবং সেটা হচ্ছে 4.35 ইঞ্চ। তাহলে দেখো কোথায় আনক্র্যাক সেকশনে 13.3 ইঞ্চ ছিল, তার মানে টোটাল ডেপথ 25 ইঞ্চের হাফের চেয়ে বেশি ছিল আসলে ইফেক্টিভ ডেপথ আনক্র্যাক সেকশনে। ক্রাক সেকশনে এসে মোটামুটি 3/1 হয়ে গেল। আর জাস্ট বিফোর ফেইলরের পূর্বে আমার মনে হচ্ছে এটা মানে 5 ভাগ বা 6/1 হয়ে গেছে অনেকটা। তো বুঝতেই পারছো যে ফেইলরের পূর্ব মুহূর্তে কংক্রিটের ক্রাশিং কম্প্রেসিভ এরিয়া খুব কম হয়ে যাবে আর কি, এবং ক্রাকের উইডথ অনেক, নিচে যে ক্রাক সেটা অনেক বেশি হয়ে যাবে। তো আমরা এই আলটিমেট স্ট্রেংথ মেথডে যখন ডিজাইন করব দেখবা তখন সেফটি কিভাবে এনশিওর করা হয়। আমরা একটা ক্লাসে বলেছি যে আলটিমেট স্ট্যান্ড ডিজাইন এমন ভাবে ডিজাইন করব যে আমার বিমে কখনোই যেন এটার এই ফেইলর মুহূর্তটা না আসে। তার মানে এটাকে এমন লোডের জন্য ডিজাইন করব যে সার্ভিস লাইফে এই লোড কখনোই এর উপরে আর না আসে। This migration of neutral axis toward the compressive edge as load is increased is a graphic illustration of the differences among the various stages of behavior through which reinforced concrete beam passes as its load is increased from 0 to the value which causes to fail. তার মানে খেয়াল করো, আমি এই যে বিম লোড বিহেভিয়ার অফ বিম যেখানে আলোচনা করেছিলাম, সেখানে দেখো খেয়াল করে যখন আনক্র্যাকড সেকশন ছিল, বিম বিহেভিয়ারটা যখন আমরা যে লোড 0 থেকে শুরু করে আলটিমেট লোড পর্যন্ত ফেইলরের পূর্ব মুহূর্তে যখন দিচ্ছি আনক্র্যাকড কন্ডিশনে, সেটা নিউট্রাল অ্যাক্সিস দেখো অলমোস্ট হাফ ডেপথে। তারপরে যখন এই যে
সেকশন ক্রাক হয়ে গেল কিন্তু স্টিল ইলাস্টিক স্ট্রেস থাকলো, তখন এটা অলমোস্ট কোয়ার্ট 1/3 এ চলে আসতো আরকি নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। আর যখন এটা এই যে ফেইলিউর এ পূর্ব মুহূর্তে গেল তখন ৬ ভাগের ১ ভাগ হয়ে যাচ্ছে। যদিও বা এখানে ফিগারে একই রকম দেখানো আছে। কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব কম এরিয়া হয়ে যায়। এবং সেকেন্ডারি কম্প্রেশন ফেইলিউর হয় যদি আন্ডার রিইনফোর্সড বিম হয়ে থাকে। তো এই সেন্টেন্সটা দিয়ে আসলে এটাই মিন করছে। যে কিভাবে দেখো লোড যখন আমি 0 থেকে শুরু করে আল্টিমেট ফেইলিউর পর্যন্ত নিব, নিউট্রাল অ্যাক্সিস এর ডেপথ কমতে ফেইলিউর এর পূর্ব মুহূর্তে এই যে 1/6 এর মতো এরকম হয়ে যাবে। তার মানে বোঝাই যাচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস নিচ থেকে আসলে আপওয়ার্ড ডিরেকশন এ মাইগ্রেট করে। তাহলে এরকম যদি হতে থাকে ১ম এ ক্র্যাকিং হবেই না। পরে ক্র্যাক কোনমতে দেখা যাবে, ক্র্যাকের উইডথ থাকবে কম। এরপরে যখন লোড আরো বেশি দিতে থাকবো, ক্র্যাকের ডেপথ ও বাড়তে থাকবে, ক্র্যাকের উইডথ ও বাড়তে থাকবে। তো নিচের ক্র্যাকিং বাড়া মানেই হচ্ছে নিচের উপরে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কমতে থাকা। তো আমার মনে হয় একটা হোলিস্টিক অ্যাপ্রোচ তোমরা বুঝতে পারছো যে ক্র্যাকিং এর পূর্বে কেমন হয়, ক্র্যাকের পরে কেমন হয়, ক্র্যাকের পরে ইলাস্টিক স্ট্রেস থাকলে বিহেভিয়ারটা কেমন হয়, ক্র্যাকের পরে ইলাস্টিক স্ট্রেস না হয় যদি ইনইলাস্টিক লেভেলে কেমন গেলে কেমন হয় এবং জাস্ট বিফোর ফেইলিউর বিমটা কিরকম ভাবে বিহেভ করে। আমার মনে হয় পুরা একটা পিকচার তোমরা পেয়ে গেছো। যে একটা বিমকে আমি তাহলে ফেইলিউরের পূর্ব মুহূর্ত পর্যন্ত কি ধরনের বিহেভিয়ার এক্সপেক্ট করতে পারি এবং তাকে কোন স্টেজে রেখে আমি ডিজাইন করতে চাই সেই স্টেজ অনুযায়ী ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি কোনো লিকুইড রিটেইনিং স্ট্রাকচার হয়, ওয়াটার ট্যাংক মনে করো। সেখানে আমরা কোন ধরনের ক্র্যাক অ্যালাউ করব না। তার মানে আনক্র্যাকড সেকশন ধরে অ্যালাউ করতে হবে। কারণ ক্র্যাকিং চলে আসলেই আমার লিকুইড যেমন পাস হয়ে যাবে, লিকুইড পাস না হলেও মানে লিকেজ প্রবলেম না হলেও লিকুইডটা রিইনফোর্সমেন্ট এ পৌঁছে গিয়ে আমার রিইনফোর্সমেন্ট এর ইন্টিগ্রিটি নষ্ট করবে, কোরোশন ঘটায় দিবে। সেটাও আমরা কিন্তু এভয়েড করতে চাই। এজন্য ওয়াটার বা অন্যান্য লিকুইড রিটেইনিং স্ট্রাকচারে কোন ধরনের ক্র্যাক আমরা অ্যালাউ করি না। তাহলে নিশ্চয়ই সেই ধরনের সেকশনকে আমরা আনক্র্যাকড ধরে ডিজাইন করব। আমরা করিও কিন্তু তাই। ওয়াটার ট্যাংক ডিজাইনে আমরা আনক্র্যাকড সেকশন ডিজাইন করি। এরপরে সার্ভিস লোডের জন্য যদি ডিজাইন করতে চাই সেটা ডব্লিউএসডি মেথডে করব। যেটা আগে করা হতো। এখন আসলে এই আল্টিমেট স্ট্রেংথ ফিলোসফিতে ডিজাইন করা হয়। আমি আবারও বলছি যে বিএনবিসি তে ডব্লিউএসডি মেথড আর কিন্তু এখন নাই। আল্টিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে চলে আসছে। তো আমরা এই আল্টিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে বিহেভিয়ারটা কি সেটা দেখলাম, একটা এক্সাম্পলও করে দেখেছি। নেক্সট ক্লাসে আমরা ডিজাইন প্রবলেমও করব। নেক্সট ক্লাসে বেসিক্যালি আমরা আসলে ইকুইভ্যালেন্ট স্ট্রেস রেক্টেঙ্গুলার স্ট্রেস ব্লক ইউজ করে আরো সিম্পলিফাই করে কিভাবে ডিজাইন ক্যারি আউট করব সেটা আমরা দেখব। তো আজকের ক্লাস এ পর্যন্তই। হ্যাঁ, সবাই ভালো থেকো।